তাহলে 6 এর উল্টো কি আমার? 6 এর ইয়েটা কি? 15। আর কোন মামলা করব? সিভিল সুট। সেটা হলো কত ধারায়? 9 ধারায়। তাহলে 6, 9 এবং 15 ক্লিয়ার। 7 ধারায় কিসের কথা বলছে? স্মল কজ। স্মল কজ কোড কত সালের আইন? আচ্ছা, এখানে স্মল কজ কোডের জুরিসডিকশন কত? কত টাকা? 25,000 টাকা। কত? 25,000 টাকা। এটা চাইলে সরকার 30,000 পর্যন্ত বাড়াতে পারে। ক্লিয়ার? এখন কোন মামলাগুলো স্মল কজ কোর্টে দায়ের হবে বুঝে নিন। এইটা একটু বোঝা যাচ্ছে। আমরা বলছি কি, একটা মামলা, জনাব মন দেন এদিকে, একটা মামলা যদি বলি আমরা সর্বনিম্ন আদালতে আপনার দায়ের করতে হবে, তাহলে 10,000 টাকার মামলাটা কোন আদালতে হয়? কেন? সিভিল জাজ কোর্টে হওয়ার কথা না? সিভিল জাজ কোর্টে হওয়ার কথা কিনা? ওই হিসাবে 25,000 পর্যন্ত কোথায় হওয়া উচিত? সিভিল জাজ কোর্টে। কিন্তু হচ্ছে কোথায়? সিভিল জাজ কোর্টই হবে। তাহলে স্মল কজ কোর্টে কোনটা হবে? স্মল কজ কোর্টে একটা শিডিউল দেওয়া আছে। সেই শিডিউলে বলা আছে যে কোন কোন মামলা স্মল কজ কোর্টে হতে পারে না আর কোনটা পারে। যেটা পারে না ওইটা যাবে কোথায়? যদি 10 টাকাও হয় সিভিল জাজের কাছে। আর যেটা পারে সেটা যাবে কোথায়? স্মল কজ কোর্টে। বুঝতে পারছি? এটা হলো মূল কথা এখানে। আর ওই যে আমাদের স্মল কজ, এটা আমরা কিভাবে কোথায় পাবো? স্মল কজ কোর্ট একটা পাবেন। এই কোর্টটা কি আমাদের? আচ্ছা আমি বলি না, আলাদা তো কোর্ট না, আলাদা কোর্ট না। এটা হলো আপনার যে নর্মাল যে এখন সিভিল কোর্ট যেগুলো, যেটা আগে যেরকম ছিল, যেমন পারিবারিক আদালত। আগের পারিবারিক আদালত কি আলাদা এন্টিটি ছিল? প্রত্যেকটা সহকারী জজ আদালতে ছিল কি একটা পারিবারিক আদালত। ঠিক তেমনি পারিবারিক আদালত গুলো এখন কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। এখন আলাদা করে গেছে। বুঝতে পারছি? কিন্তু স্মল কজ কোর্টটা হলো আপনার ইসের সাথে, সিভিল কোর্টের। বুঝতে পারছি? এখন আসেন আপনার 9 ধারা। তাহলে 9 ধারা যেটা আমরা বলছি যে আনলেস বার, এভাবে পড়বেন না, এটা পড়বেন পজিটিভ সেন্সে, যে সকল সিভিল মামলাই কোথায় হবে? সিভিল কোর্টে হবে। যদি না আইন দ্বারা বাড়িতে হয়। আইন দ্বারা বাড়িতে বুঝেছি একদিন, মানে কি কোনো আইনে স্পষ্ট যদি বলে দেয়, অধিগ্রহণ দিয়ে বুঝেছিলাম না, মনে আছে? যে ভূমি অধিগ্রহণ যদি হয় তাহলে ওই অধিগ্রহণ রিলেটেড কোনো মামলা সিভিল কোর্টে করা যাবে? যাবে না। নির্বাচন সংক্রান্ত কোনো মামলা সিভিল কোর্টে করা যাবে? যাবে না। অর্পিত সম্পত্তি কোনো মামলা ট্রাইব্যুনালে করতে হবে। নাম ভিন্ন হতে পারে, একই ব্যক্তি, বাট নট সিভিল কোর্ট। দেনমোহরের মামলা কোথায় করবেন? পারিবারিক আদালতে, সিভিল কোর্টে তো না। এটি বলছে আনলেস বার্ড। তার মানে কি, যদি আইন দ্বারা বাড়িতে না হয় তাহলে সিভিল মামলা সিভিল কোর্টে করব। বুঝতে পারছি? এখন আইন দ্বারা বাড়িত, পারিবারিক আদালতে আইন দ্বারা বাড়িত না। পারিবারিক আদালতে ওই 5 প্রকারের মামলা আমি কই করব? পারিবারিক আদালতে করব। অর্থঋণ মামলা কই করব? অর্থঋণ আদালতে করব। জয়েন্ট ডিস্ট্রিক্ট কোর্টে তো না। হতে পারে উনি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, বাট ডেজিগনেশনটা কিন্তু জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ না। বুঝতে পারছি না? আচ্ছা, রেট জুডিকেটা আর রেট সাবজুডিস কত কত দাঁড়ায়? 10, 11 শর্তগুলো মনে আছে? রেট জুডিকেটা এবং রেট সাবজুডিসের শর্ত কি কি? একই ইস্যু, একই প্রপার্টি, পক্ষ অথবা পক্ষের প্রতিনিধি। আর যে আদালত বিচার করবে সে আদালতে কি থাকতে হবে? জুরিসডিকশন থাকতে হবে, এখতিয়ার থাকতে হবে। এই শর্ত যদি পূরণ করে তাহলে সাবজুডিস কি, যে দুটো মামলা যদি একই সাথে চলে তাহলে আগের দায়েরকৃত মামলাটা চলবে, পরের দায়েরকৃত মামলাটা স্থগিত থাকবে। আর রেট জুডিকেটা কি, যে জুডিকেটা একবার নিষ্পত্তি হবে। দুটোর মধ্যে পার্থক্য কি? রেট সাবজুডিসে একটাও নিষ্পত্তি হয় নাই,
শুধু আগে পরে, একটা আগে দেয়া হয়েছে আর একটা পরে দেয়া হয়েছে। আর রেস্ট জুডিকাটা অলরেডি একটা নিষ্পত্তি হওয়ার পরে নতুন ওই একই বিষয় নিয়ে পুনরায় মামলা দায়ের করতে আসছে, সেটা হলো বাধা। কততে? 11তে। ক্লিয়ার? ওকে। চোদ্দ ধারাটা একটু পড়েন, প্রিজাম্পশন অ্যাজ টু ফরেন জাজমেন্ট। এটা এভিডেন্স একটা মতো, এভিডেন্স একটা আলোচনা করছিলাম না? এখন পড়েন। হ্যাঁ, The court presume upon the production of any document purporting to be a certified of a foreign judgment. That such judgment was pronounced by court. প্রিজাম্পশনটা কি? যদি কোনো ফরেন কোর্টের জাজমেন্ট যদি আপনার কাছে প্রডিউস করা হয়, সার্টিফিকেট কপি প্রডিউস করলো, তাহলে ওই সার্টিফিকেট কপি সম্বন্ধে কি অনুমান হবে? আমাদের অনুমান হবে যে এটা ওই কোর্ট থেকেই দেওয়া হচ্ছে। এই অনুমানটা আপনাকে আইনে করতে হবে। কত ধারায়? 14 ধারায়। বুঝতে পারছেন? অনেক সময় ভাই ভাই জিজ্ঞেস করে, বলেন তো সিপিসিতে প্রিজাম্পশন দেওয়া আছে কিনা, সিপিসিতে প্রিজাম্পশন আছে কিনা? প্রিজাম্পশন কোথায় থাকবে? সাক্ষ্য আইনে। সাক্ষ্য আইনে প্রিজাম্পশন না, পুরোটা প্রিজাম্পশনই কোথায়? 56তে। 79 ধারা থেকে 90 এ পর্যন্ত সবই কি প্রিজাম্পশন। আর প্রিজাম্পশন কত প্রকার? এইগুলো হচ্ছে 4 ধারায়, মে প্রিজাম্পশন, সেলফ প্রিজাম্পশন আর কনক্লুসিভ প্রুফ। ঠিক না? তাহলে প্রিজাম্পশন আমি এটা বলছি 56 ধারা যেগুলো যে ধরে নিবে এগুলোর আর কোনো নাই। ওইটা জুডিশিয়াল নোটিশ। আমি ওইটা বলছি প্রিজাম্পশন আর জুডিশিয়াল নোটিশ এক না, আলাদা। আচ্ছা, তাহলে 14 ধারা বুঝতে পারছি। আপনি একটু বলেন তো 14 ধারা কি বলেন, কি দেখেন আপনি ওখানে? হ্যাঁ, ওনাকে একটা ইয়া করেন তো, নাহলে আপনি শেয়ার করেন, মাঝে মাঝে আপনি শেয়ার করেন, ওভাবে তো ইয়ে করে করতে পারবেন না। আপনি কি সাক্ষ্য আইনে ক্লাস করছেন? প্রিজাম্পশন তো বুঝেন, অনুমান। কয় ধরনের প্রিজাম্পশন আছে? কয় ধরনের? 3 ধরনের, মে প্রিজাম্পশন, কনক্লুসিভ প্রুফ। মানে কি, কোন কোন বিষয়ে এক একটা প্রেক্ষাপটে আদালত এক এক ধরনের অনুমান করবে। এইখানে 14 ধারা বলছে, যদি কোন বিদেশি আদালতের জাজমেন্টের সার্টিফিকেট কপি আপনার সামনে প্রডিউস করে, তাহলে আনলেস কন্ট্রারি ইজ প্রুভড, যতক্ষণ পর্যন্ত না ওইটার বিপরীত কিছু প্রমাণিত হবে ততক্ষণ পর্যন্ত ওইটাকে আপনি সঠিক ধরে নেবেন যে এটা এর অনুমানটা কি সঠিক, যে না ঠিক আছে ফরেন জাজমেন্ট দিয়েছে, এটা সঠিক। এটা কত ধারায়? 14 ধারায়। বুঝতে পারছি? ফরেন জাজমেন্ট বিদেশি কোর্টের কি রায়, এটাকে কি ধরবো? এটা কি সে কি মানে রায় নিয়ে আসতেছে কোনো? তাহলে এই বিষয়টা বলে নাই। আমি বলি ধরেন আপনি ইউনাইটেড কিংডম, ইউকের আদালতের একটা রায় আপনি বাংলাদেশে দাখিল করলেন, রায়ের একটা সার্টিফিকেট কপি আপনি দায়ের করলেন। এখন তো প্রশ্ন আসতে পারে যে এইটা তো বানানো হইতে পারে। বুঝতে পারছেন কোন জায়গায় ইয়েটা করা হয়েছে? তাহলে মানে এগুলোর ক্ষেত্রে যে কেউ একটা সার্টিফিকেট আদালতের একটা রায় দাখিল করবে, আদালত এটা কি ধরে নিবে? এটা ওই আদালতের রায়। হ্যাঁ, ওইটাকে সঠিক ধরবে, রায়টাকে সঠিক ধরবে যতক্ষণ না কন্ট্রারি প্রুফ। মানে কি, এটা সঠিক না, এটা যদি অন্য কেউ প্রমাণ করতে পারে সেটা ভিন্ন কথা, তাহলে তো এটাকে সঠিক আর ধরবে না। হ্যাঁ, যতক্ষণ মিথ্যা প্রমাণিত না হবে ততক্ষণ এটাকে সঠিক ধরে নেবে। এবার বুঝছেন জাকির নায়কের কেমন মিলিয়ে নিলেন এর মধ্যে? আচ্ছা, এরপরে আমরা 15 তো আলোচনা করে ফেলছি, 16 থেকে একেবারে 24 পর্যন্ত 16 ধারায় 6 ধরনের মামলার কথা বলা আছে। মানে প্লেস অফ সুইং,
মানে কোথায় মামলাটা দায়ের হবে। 15 ধারা তো আমরা অলরেডি পড়ছি যে সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের হবে। এটার বিপরীত কত? 6 ধারা, মনে থাকবে তো। 15 বিপরীত কি? 6 বিষয়টা কি? 6 বিষয়টা হলো যদি পিকুনিয়ারি জুরিসডিকশন এক্সিড করে, মানে আপনি একজন সিভিল জাজ, বলেন তো সিভিল জাজ কে? হ্যাঁ, আপনি সিভিল জাজ। হ্যাঁ, এটা এটা আছে, সিভিল জাজ বলতে কোনো পদ আছে বাংলাদেশে? উনি বলবে আছে পদ? আপনি কোনটা আছে? কে বিচার করে? পয়েন্টই বোঝে নাই, খবর নাই, দুনিয়া সম্পর্কে খবর নাই। এই অনলাইন এলাকা জানেন তো, নিশ্চয়ই জানে, অনলাইনে ক্লাস করতে জানে। আসসালামু আলাইকুম। জি স্যার, জানি সিভিল কোড জানি স্যার। সিভিল কোর্টস অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স জারি হয়েছে, যেটাকে আগে আমরা সহকারী জজ বলতাম, এটা এখন কি? সিভিল জাজ। তাহলে আমি যে বললাম বাংলাদেশে কি সিভিল জাজ নামে কোনো কোর্ট আছে? আপনার উত্তর কি হওয়া উচিত ছিল? আছে। হ্যাঁ তা আছে তো, আমি তো বলি নাই, আগের কথা তো বলি নাই, বলছি কি আছে কিনা নাকি মিদ্দার? তাহলে সিভিল জাজ আর কি সিনিয়র সিভিল জাজ। এখন সিভিল জাজের কাছে আপনি একটা মামলা নিয়ে গেছেন যার মূল্যমান 30 লক্ষ টাকা, ওই মামলাটা কি উনি বিচার করবেন? কেন করবেন না? বাধা কোথায়? আপনি বলেন বাধা কত ধারায়? হ্যাঁ, এই আমাকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে হবে। হ্যাঁ, আমি কেমন শেষ করবো? কত ধারা বাধা এটা? 6 ধারা বাধা। 6 ধারা তো বলছে আপনার আর্থিক অতিক্রম মানে যদি এক্সিড করে তাহলে আপনি কি করবেন না? মামলা বিচার করতে পারবেন না। তাহলে এটা কত ধারা বাধা? 6 ধারা বাধা। আবার বললাম একজন সিভিল জাজের কাছে আপনার একজন সিনিয়র সিভিল জাজের কাছে 5 লক্ষ টাকা মূল্যমানের একটা মামলা নিয়ে গেছে। কার কাছে? সিনিয়র সিভিল জাজের কাছে। সিনিয়র সিভিল জাজ কি ওই মামলাটা শুনতে পারবে? কেন পারবে না? কোন কে বলছে দেখছে রে ভাই? প্রশ্ন বোঝেন নাই, আমি আবার বলছি কার কাছে গেছে? ওই মেজদারাটা একেবারে পাঠাই দেবো, মেজদারাটা পাঠাই দেবো। সবাই খেয়াল করেন, আপনি একজন সিনিয়র সিভিল জাজ, আপনার কাছে 5 লক্ষ টাকা মূল্যমানের একটা মামলা নিয়ে গেছে। প্রথম প্রশ্ন হলো এই মামলাটা কি সে শুনতে পারবে? কেন পারবে না? হ্যাঁ? বাধা কে দিবে বাধা? ফাদারা বাধা দিবে, তার ফাদারা বুঝেনি নেই। আপনি বলেন তো এটা বাধা কে? নাই, একটা উত্তর চাই আমি, পারবে কি পারবে না? আর্থিক এখতিয়ার নাই। কোন ধারা অনুযায়ী নাই? 15 ধারা। 15 ধারা বলতে কি সর্বনিম্ন আদালতে যাইতে হবে? দুঃখ বুঝতে পারতেছি না, এটা কত ধারা বাধা? 15 ধারা বাধা। আর ও বেশি শুনতে পারবে না, এটা কত ধারা বাধা? 6 ধারা বাধা। তার মানে কি মাঝামাঝি। আপনার প্লেটে যদি 1 মুঠ ভাত দেয় আপনি খাবেন না, কেন খাবেন না? কম হয়ে গেছে নাকি? আবার যদি এতখানি দেয়, আমার শর্ত কি? শর্ত হইলো যে সব খাওয়া লাগবে, ভাত ইয়ে করতে পারবো না, নষ্ট করা যাবে না। তাহলে হ্যাঁ হ্যাঁ, এতখানি কত ধারা? 6 ধারা। আর এতটুকু কয় ধারা? 15 ধারা। বুঝতে পারছি না পারি নাই? হ্যাঁ, আর দিল ভাত, এটা কয় ধারা? ভাত মানে সিভিল 9 ধারা। আর যদি দেয় সাপও 9 ধারা। 9 ধারা বলছে সিভিল মামলা হইলে শুনবা, সিভিল না হইলে শুনবা না, নিষিদ্ধ, হারাম। সাপ কি? হারাম। আর ভাত কি? খেজুর কি? হালাল। তাহলে সিভিল সুট কি? ভাত, খেজুর, মাছ, মাংস এগুলা। আর সাপ, এরপরে হলো আপনার ওই ব্যাং নিয়ে আবার ইয়ে আছে,
হ্যাঁ হ্যাঁ এই কুত্তা বিড়াল হ্যাঁ কুকুর শুকর হ্যাঁ কুমির এইটা হলো এইটা কি এটা হলো বার্ড বাই ল মানে এটা হারাম নাকি মুফতি সাহেব এটা কি আপনিও তো মুফতি এবার ক্লিয়ার বুঝতে পারছি 15 ধারা 16 ধারা কি বলছে 16 ধারা হলো এখানে এই মামলাগুলো যেই জায়গায় অবস্থিত মামলাগুলো যেই জায়গায় অবস্থিত না প্রপার্টি গুলো যেই জায়গায় অবস্থিত সেই আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে এরপরে আমি ব্যতিক্রম আছে কিনা দেখেন 16 ধারায় ক্লোজ সি ক্লোজ সি সম্পত্তি বড় কিসের সুট ফর ফরক্লোজার আর রিডেমশন এই মামলাটা যেখানে প্রপার্টি অবস্থিত সেখানেও করা যাবে যেখানে কজ অফ অ্যাকশন অ্যারেস্ট করছে সেখানেও দায়ের করা যাবে কে কে বুঝিয়ে নেই কথাটা আপনারা বুঝছেন এই যে তাহলে এর আচ্ছা আমাকে একটু বলেন তো আপনারা ধরেন আজকে আসলেন পরীক্ষার সামনে এর মানে তো এই না যে এর আগে আপনারা এই আইন পড়েন নাই তাহলে আপনারাও পড়ছেন এরাও পড়ছে এরা বুঝতেছে আপনারা কেন বুঝতেছেন না ষোলো ধারায় কয় ধরনের মামলা আছে 6 ধরনের মামলা আছে এই 6 ধরনের মামলাগুলো বেশিরভাগই মামলা হচ্ছে ইনমুভেবল প্রপার্টি নিয়ে এই ইনমুভেবল প্রপার্টি স্থাবর সম্পত্তিটা যেই জায়গায় অবস্থিত সেই জায়গায় মামলা দায়ের করা যাবে ওই আদালতে এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করবে একটু বুঝছি এখানে মানে 16তে ক্লোজ আছে না ক্লোজ এ বি সি ডি এই সিতে যে মামলাটার বর্ণনা বলছে এটা হচ্ছে সুট ফর ফরক্লোজার আর রিডেমশন এই মামলাটা প্রপার্টি যেখানে অবস্থিত সেই আদালতেও করা যাবে অথবা কজ অফ অ্যাকশন যেখানে অ্যারেস্ট করছে আমরা ধরে নিতে পারি যে ব্যাংক মনে করেন ব্যাংকের শাখা দিয়ে যাবে এটা বললে সমস্যা কজ অফ অ্যাকশন বুঝলেন কজ অফ অ্যাকশন কি মামলার কারণ উদ্ভব হয়েছে যে জায়গায় উদ্বোধন না মামলার কারণ উদ্ভব হয়েছে মামলার কারণ কখন উদ্ভব হয় মামলার কারণ উদ্ভব হয় আপনার অধিকার থাকতে হবে এই অধিকারটা অন্য একজন যদি অস্বীকার করে সেখানেই কজ অফ অ্যাকশন শুরু হয় বিয়ে করছেন হ্যাঁ দেড় টাকা দিচ্ছেন সব ফুল পেজ হ্যাঁ আচ্ছা এখন ধরেন একজনে বিবাহ করছে সে স্ত্রীর দেনমোহরের টাকা দেয় নাই এখন ওনার ধরেন বসবাস করে হলো নারায়ণগঞ্জে গেছে কক্সবাজার বেড়াইছে ওইখানে বসে বউয়ের একটা গহনা পছন্দ হয়েছে আমার গহনাটা কিনে দাও না টাকা নাই আমি তো তোমার কাছে টাকা পাই হঠাৎ কিনে কিসের টাকা পাও দেনমোহরের টাকা যে বাকি আছে দেনমোহরের টাকা দাও আমার গহনা পছন্দ গহনা কিনবো বললো যে না দেনমোহরের টাকা দিতে পারবো না এই যে অস্বীকার গেছে কোন জায়গায় বিষয় কত লক্ষ ন্যারেজ কোথায় বিষয় কক্সবাজার এই সিএ মামলাটা বুঝছেন ফরক্লোজার রিডেমশন ধরেন ব্যাংকের কাছে আপনি সম্পত্তি বন্ধক রাখছেন এখন ব্যাংক বললো যে টাকা দাও বলছে না টাকা নাই দিতে পারবো না এখন এটা তাহলে কি যেখানে প্রপার্টিটা অবস্থিত সেখানেও করতে পারবেন আর যে জায়গায় বসে বলছেন যে টাকা নাই দিতে পারবো না ওই জায়গায় মামলাটা হইতে পারবে ক্লিয়ার কত দ্বারা 16 মনে থাকবে বাউফল ধুমকি না বাউফল এটা বুঝছি কোন মামলা হ্যাঁ হ্যাঁ আমি এরকম কি বললাম আমি যে কথাটা বললাম কি বলছি বলেন তো এখানে 6 ধরনের মামলার কথা বলছে এই মামলাগুলো কি কি পার্টিশনের মামলা ডিক্লারেশনের মামলা বুঝতে পারছেন হ্যাঁ এবারে সম্পত্তি দখল উদ্ধারের মামলা এখন আপনি যদি মামলাটা হয় বন্টনের তাহলে কোথায় করা লাগবে যেখানে সেইখানে আমি তো ওই কথাটাই বললাম এখানে 6 ধরনের মামলার কথা বলছে এই 6 ধরনের মামলার প্রাথমিক শর্ত হইলো মামলার জমি যেখানে মামলা সেখানে শুধু একটা মামলা
মানে ভিন্নতা, সেটা ফরক্লোজার আর রিডেমশন। এটা কোথায় করতে হবে? যেখানে কজন আছে সেখানেও করতে পারবেন, আবার যেখানে অবস্থিত সেখানেও করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, 17 এবং 18 ধারা এটা কি? যদি একাধিক জায়গায় এখতিয়ার আদালতে দায়ের হয় তাহলে যে কোনো আদালতে করতে পারবো। কত ধারায়? 17। আর 18 ধারা হচ্ছে কি? আনসার। তাহলে ওই অনিশ্চিতের যে কোনো আদালতে। শর্ত আছে একটা, শর্ত কি? না, সেই শর্তটা একটু বলি। আরো একটা শর্ত আছে দাদা, সেই শর্তটা কি? না, সেটা হলো, দেখেন একটু বোঝার চেষ্টা করেন সবাই, কথা কি বোঝা যায়? বাংলাই তো বলি। হ্যাঁ, এই যে সবাই সেকেন্ড টাইমে বুঝে, কেন শোনেন, এই যে একটা এই সিপিসি যে আইনটা, আমি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াই। এখন পর্যন্ত আমি 32টা ক্লাস নিয়েছি। কয়টা ক্লাস? 32টা। আরো আমি 8টা ক্লাস নিব এক সেমিস্টারে, 6 মাসে। কয়টা ক্লাস? 40টা। হ্যাঁ, 6 মাসের সেমিস্টার, এখন সব 6 মাসের সেমিস্টার। তাহলে 40টা ক্লাসের পরে আমার মনে হয় যে অর্ধেক পড়ানো হয়েছে, মানে হবে এরকম। মানে পুরো বছর হইলে না, ঠিক আছে। আপনারা তো কিভাবে পরীক্ষা দিচ্ছেন এটা আপনারা ভালো জানেন, আর উপরে যে আছে সে ভালো জানে, আমি আর কিছু বলবো না। হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো জানে। সেইটা 5 ক্লাসে বা 6 ক্লাসে আপনারা তো উপর দিয়ে যাবে খালি। এখন বুঝতেছেন না? হ্যাঁ, বুঝছি, সবাই একই কথা বলে। আর আমি তো বুঝে বুঝে পড়াইতেছি। আমরা যদি খালি আপনারা যেটা করেন, সেটা কি, এই এমসিকিউ এর জন্য কোন ধারায় কি আছে, কোন ধারায় কি আছে, এই করতে গেলে ফেল। আর কোনো মানে টাইনে মাইনে আপনি এমসিকিউতে পাস করলেও রিটেনে গিয়ে নিশ্চিত ফেল, কারণ আপনাকে ডিপে যাইতে হবে। এই যে আমি আরো আরো মানে আরো 5টা সেকশন পড়ে ফেলতাম যদি উনি আমাকে থামাই না দিতেন। আর উনি কেন থামাইছে? উনি তো বুঝে নাই, ঠিক না? বুঝতে গেলে সামনে আসেন, নিয়ম আছে। কোথায় আছি যেটা বল, অনলাইনে একটু রিপ্লাই দিয়ে বুঝেন কিনা। এই কেন, আমি আছি তো। হ্যাঁ, না, এরা চ্যাটিং এ বলবে। হ্যাঁ, এই যে দেখতেছি তো। জি জনাবেরা, যেটা এখানে যেটা সত্য, আগে বোঝেন, আমার সম্পত্তিটা একাধিক জেলায় অবস্থিত, একাধিক জেলায় অথবা একাধিক আদালতের এখতিয়ারে অবস্থিত নাকি? আচ্ছা, কিছু প্রপার্টি হাতিয়ায় আর কিছু হলো কোম্পানিগঞ্জে। এখন যে কোনো একটা পারবেন, আমরা তো এটাই বুঝেছি। শর্ত আছে, শর্ত হলো যে ফুল প্রপার্টি বিচার করার এখতিয়ার ওই আদালতে থাকতে হবে, মানে আংশিক পর্যায়ে ওই অংশের টুকু না। আমি বুঝতে পারছি, আপনি মামলার সম্পত্তি হলো 50 একর, যে আদালতে করছেন হাতি আদালতে, ওই হাতি আদালতে পড়তে হলো 5 একর। এখন যে হাতি আদালতে 5 একর পড়লেও হাতিয়ার কোন আদালতে বিচার মানে মামলাটা করা লাগবে, যার এই পুরো 50-এর বিচার করার এখতিয়ার আছে। কে কে বুঝে নাই এই কথাটা? মুফতি সাহেব বুঝে নাই, আপনিও বুঝেন নাই, হ্যাঁ বুঝে নাই, বুঝছেন কথা কয় না? জি বুঝা গেছে স্যার, বুঝা গেছে, বুঝছি। বুঝছেন? তাহলে নাসিরউদ্দিন হোসেনের মতো আমাকে বুঝাই দিতেন। আচ্ছা শোনেন, আমি আবার বলছি, আমরা যেটা বললাম যে প্রপার্টিটা যদি একাধিক আদালতের এখতিয়ারের মধ্যে থাকে তাহলে যে কোনো আদালতে আমি মামলাটা করতে পারবো। এখন ধরেন আমি প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে বলি, আমি শেষ করবো কেন না, আমরা ধরে নেন যে আপনার প্রপার্টিটা আমাদের লক্ষ্মীপুর আর ভোলা কাছাকাছি, লক্ষ্মীপুর আর ভোলা। এখন লক্ষ্মীপুরে টোটাল সম্পত্তি হলো আপনার 50 একর, লক্ষ্মীপুরে হলো 5 একর, আর 45 একর কোথায়? ভোলায়। আপনার বাড়ি হয়েছে লক্ষ্মীপুরে,
লক্ষ্মীপুরে আপনি যদি মামলাটা দায়ের করতে চান তাহলে আদালত কয়টা? অরিজিনাল জুডিশিয়াল 3টা। অরিজিনাল জুডিশিয়াল আদালত কয়টা? 3টা। সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ আর জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এ পর্যন্ত বুঝছি নাকি বুঝি নাই? এখন ধরেন পুরো 50 একর জমির দাম হইল 50 লক্ষ টাকা। আর আপনার আবারও বলছি লক্ষ্মীপুরে বলছে কত? 5। তার দাম কত? 5 লক্ষ। এখন আপনি কোন কোর্টে মামলা করবেন বলেন তো? যে পুরো 50 লাখ বিচার করেন স্যার এখতিয়ার, সিভিল জাজ না। কারণ সিভিল ওই হিসাবে সিভিল জাজে পড়ে 5 লাখ কত 15 লাখ পর্যন্ত ক্লিয়ার। কিন্তু করা লাগবে কি পুরো সম্পত্তি। এবার ক্লিয়ার বুঝতে পারছি? হ্যাঁ নাউজুবিল্লাহ। আপনি লক্ষ্মীপুরের যুগ্ম জজে করবেন। লক্ষ্মীপুরের কোন কোর্টে করবেন? যুগ্ম জেলা জজ কোর্টে করবেন। অথবা ভোলায় করলেও কোন কোর্টে করা লাগবে? যুগ্ম জেলা কোর্টে করা লাগবে। মানে পুরো প্রপার্টির বিচার করা মানে এইটা না যে আমরা কোর্টে 500 করে তাহলে ওই 5 করে বিচার তো আপনি চাইতেছেন না, আপনি চাইতেছেন তো 50-এর। এই জন্য পুরো সম্পত্তির বিচার করার ওই আদালতের থাকতে হবে। আর মধ্যে কতটুকু বলছে ততটুকু না। খেলা করছি হ্যাঁ। না আবার আবার আছে না যে মনে করবে যে তাহলে আপনার মধ্যে তো 5, তাহলে 5 করে বিচারের ক্ষমতা আপনার থাকলেই হবে। সে তো পুরো 5 করে শুধু 5 করে বিচার করবে না, সে করবে কত? ক্লিয়ার? 17-18 ক্লিয়ার? 19 কি সুট ফর কম্পেনসেশন ফর রং। রং কোথায় দায়ের করবো? যেকোনো এক জায়গায় যেকোনো এক জায়গায় বলতে কোথায়? যেখানে বিবাদী বসবাস করে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে, লাভজনক প্রতিষ্ঠান পরিচালনা করে, অথবা যেখানে ঘটনাটা ঘটছে অবজেকশন যেখানে অ্যারেস্ট করছে সেইখানে। কত দ্বারা? 19 দ্বারা। ক্লিয়ার? আচ্ছা এখন যদি আমি বলি 16-তে কয় ধরনের মামলা বলছি? 6 আর 19-এ 1, তো গেল কত? 7। 7-এর বাইরে আছে 20 অনুযায়ী এর লেখাই তো আছে কি আদার সোর্স টু বি ইনস্টিটিউটেড, যেখানে বিবাদী বসবাস করে অথবা মোকদ্দমার কারণ উদ্ভব হয়। এই আদার বলতে কোন মামলা বুঝবো? আবার বলি আদার বলতে কোন মামলা? 16 ধারায় 6টা আর 19 ধারায় 1টা। জগতে যত মামলা আছে কি মামলা? সিভিল মামলা 7টা বাদে সব কোথায় করবে? 20-এ। বুঝতে পারছি? এই জন্য বলছি কি আদার সোর্স। কি আজকে খুব মজা পাইতেছে। হ্যাঁ একটু কনফিউশন লাগছে। কি করবি? এতদিন তো করতাম হলো যে 19 পর্যন্ত এটা ক্ষতিপূরণ টরণ এগুলো চলে গেল। এই জায়গায় হচ্ছে একটা করতাম যে বিবাদীরা যেখানে বাস করে সেখানে এতদিন এটা করতাম। এটার সাথে তো এটা একটু কোনটা একটু যেমন বিশে হ্যাঁ বিশে আমরা পড়ি হলো বিবাদীগণ যেখানে বাস করে হ্যাঁ সে জায়গায় মোকদ্দমা করতে হবে। অবজেকশন হ্যাঁ। আর এই যে 21-এ যে তো স্যার এই যে এই জুরিসডিকশন নিয়ে তো সে বাধা দিবে কোন জুরিডিকশন? মানে এই যে না এই জুরিডিকশন না, শুধু মানে এই সকল জুরিডিকশন। সকল জুরিডিকশন বুঝে নেন আগে। সকল জুরিডিকশন বলতে কি? যখন মামলাটা একাধিক আদালতে দায়ের করা যায় এবং বাদী তার যে কোনো একটা আদালতে দায়ের করে ওই বিষয়ে অবজেকশন, সেটা কি শুধু 20 ধারায়? সেটা শুধু 20-এ না, কততে? সেটা 17 থেকে শুরু হয়েছে। কে কে বুঝে নাই কথাটা? 21, 22, 23 এখানকার মূল আলোচ্য বিষয় কি? আপত্তি, অবজেকশন। কিসের অবজেকশন? এই সবাই খেয়াল করেন, কিসের অবজেকশন? মানে জেনারেল অবজেকশনটা কিসের? বাদী একাধিক আদালতে তার দায়ের করার কি ছিল? ক্ষমতা ছিল। যখন একাধিক আদালতে মামলা দায়ের করার ক্ষমতা থাকে
সপ্তাহে তো করতে পারবে না, কবে কটায়? একটাই করবে। তাহলে সে কি বিবাদের সুবিধা দেখে করবে না তার সুবিধা দেখে করবে? তার সুবিধা দেখে করবে। তা যখন আবার বলছি, যখন একাধিক আদালতে মামলা দায়ের করার সুযোগ থাকে এবং বাদী তার মতো করে একটা আদালতে মামলা দায়ের করে, তখন বিবাদী আদালতে আইসা ওই মামলাটা ট্রান্সফার করার জন্য দরখাস্ত দিতে পারে, অবজেকশন দিতে পারে। এবার বুঝছি এই আলোচনা কত দাঁড়ায়? 21 এবং 22 এবং 23 দাঁড়ায়। ক্লিয়ার? এই আপত্তিটা কখন দিবে? বলা হচ্ছে মোকদ্দমার এট দ্য আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি। এট দ্য আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি, যেই মামলায় ইস্যু গঠন হয় সেই মামলায় ইস্যু গঠনের সময় অথবা ইস্যু গঠনের পূর্বে এই আপত্তিটা দিতে হবে। তাই না? আমরা তো এই যে আপত্তি উত্থাপন করবেন মানে প্রথম যে সময়, যে প্রথম সম্ভাব্য সময়, এই সময় আপত্তি করতে হবে। হ্যাঁ। পরবর্তীতে আপত্তি গ্রহণ সেটাই তো বলছে। তাহলে কোন সময় করতে হবে? ইস্যু করার সময়। আনলেস, আনলেস যদি না হ্যাঁ, এই যে সম্ভব এই যে দেখেন এই যে আগে পরিস্থিতির অবস্থা 20 দ্বারা 22 দ্বারা পড়েন। আগে 22 দ্বারা পড়ছেন? Where a suit may be instituted in any one of two or more courts and is instituted in one of such courts, any defendant, শর্তগুলো খেয়াল করেন, any defendant after notice to the other party, তাহলে এই দরখাস্ত দেওয়ার আগে অপরপক্ষকে কি দিতে হবে? নোটিশ দিতে হবে। may at the earliest সময় and in all cases where issues are settled, যে মামলায় ইস্যু গঠন হয় সেই মামলায় ইস্যু গঠনের সময় অথবা পূর্বে, পরে না। বুঝতে পারছি? এবার পাইছেন? এটা 22। আমি তিনটে একসাথে পড়াচ্ছি, 21, 22। 21-এ কি বলছে? 21-এ বলছে যে আপিল আদালতে আপত্তি দেওয়া যাবে না যদি না আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটিতে সে আপত্তি দেয় না করে, তাহলে পরবর্তীতে আপিল বা রিভিশন আদালতে গিয়ে আপত্তি দেওয়া যাবে না। এটাই তো বলছে কততে? 21 দ্বারায়। তাহলে কখন দিতে হবে? কত দ্বারায়? 22 দ্বারায়। কত দ্বারায়? মুক্তি সাহেব। আচ্ছা, 23 দ্বারায় বলছে কোন কোর্টে দেবো? আপত্তি কোন কোর্টে দেবো? আপত্তি দিব দুই আদালতের আপিল আদালত যদি একই হয় তাহলে সেই আপিল আদালতে, আর যদি দুই আদালতের আপিল আদালত ভিন্ন হয় তাহলে হাইকোর্ট বিভাগে। আপনি যে আদালত থেকে অন্য আদালতে নিতে চান, এই দুইটা আদালত তো ভিন্ন ভিন্ন আদালত, যদি তাদের আপিল আদালত একই হয়, একই আদালত হয়, তাহলে আপিল আদালতে দেবো। আর যদি আপিল আদালত ভিন্ন হয় তাহলে হাইকোর্ট বিভাগে দেবো। বুঝেন নাই এখনো? সহকারী জজ ভুলে যান, সিভিল জজ। আপনাকে আগে বুঝতে হবে আপনার বাড়ি কই? নোয়াখালী। এই জন্য হাজিতে শুরু করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন আপনাকে বুঝাচ্ছি। কোম্পানিগঞ্জ থেকে আপনার মামলা, কিছু প্রপার্টি কোম্পানিগঞ্জে, কিছু প্রপার্টি হাতিয়ার। আপনি মামলা দায়ের করছেন কোম্পানিগঞ্জের কোর্টে। বেশিরভাগ বিবাদী হলো হাতিয়ার। মামলা দায়েরের পরে ওরা এসে একটা অবজেকশন দিবে যে এই মামলাটা এই কোম্পানিগঞ্জের কোর্টে না, কোথায় নেওয়া উচিত? হাতিয়ে নেওয়া উচিত। এখন একটা কোর্ট কোম্পানিগঞ্জ কোর্ট, আর একটা কোর্ট কি? হাতিয়ে কোর্ট। এখন দুই কোর্টের আপিল আদালত কে বলেন? জজ কোর্ট। তাহলে কোথায় করবো? জজ কোর্টে, আপিল আদালতে। আর যদি এরকম হইতো যে আপনি কোম্পানিগঞ্জের আদালত থেকে দৌলত খান আদালতে নিতে চান, দৌলত খান কোথায় জানেন? হ্যাঁ, কোথায়? ভোলায়। এই ভোলায় আপনি যদি মামলাটা নিতে চান বা বোরহান উদ্দিনে নিতে চান, তাহলে কোথায় দায়ের করা লাগবে দরখাস্ত? আপিলটা কোথায় করবেন? এটা বুঝেন নাই আপনি এখনো। আপনার দুইটার আপিল আদালত কি এক? একটা কোর্টের আপিল আদালত কি? ভোলার জেলা জজ। আর একটা কোর্টের আপিল আদালত কি? নোয়াখালী জেলা জজ। তাহলে যখন দুই কোর্ট ভিন্ন হয়ে যাবে তখন কোথায় করতে হবে? হাইকোর্ট বিভাগ করতে হবে। এবার বুঝছেন না? কেন? এটা বাংলাদেশের থানায় যদি কি বলে এটা না জানি তো হয়,
বাংলাদেশের থানার কি বলে কোন জেলায় কি কি থানা আছে এটা না জানলে হয় নাকি? আচ্ছা, 21, 22, 23 বুঝতে পেরেছি। ওকে, 24 ধারা আমরা কি বলবো? জেনারেল পাওয়ার ট্রান্সফার। এই জেনারেল পাওয়ারটা কি? এই জেনারেল পাওয়ারটা হচ্ছে 21, 22, 23 এর বাইরে জুরিডিকশন কত না। 21, 22, 23 এরটা ছিল কি? জুরিডিকশন কত, এখতিয়ার কত, যে এই আদালতে দায়ের করার সুযোগ ছিল, এই আদালতে না করে সে অন্য আদালতে দায়ের করছে। আর 24টা কি? জেনারেল, সাধারণ। এটা আমরা অনেক সময় বলি যে ধরেন বিচারকের মানে এরকমও যদি হতে পারে, দেখা গেল একটা মামলার পক্ষ বিচারকের আত্মীয়, তাহলে স্বাভাবিকভাবে ধরে নেয় কি ওই কোর্টে আমি একটা ন্যায় বিচার পাবো না, তাহলে আমি ওই কোর্ট থেকে মামলাটা কি করতে চাবো? অন্য কোর্টে ট্রান্সফার করতে চাবো। সেটা কত ধারা অনুযায়ী? 24 ধারা অনুযায়ী। 24 ধারা শুধু অরিজিনাল স্যুট না, এখানে দেখেন এইখানেই তো অরিজিনাল স্যুট। 21, 22, 23 কি রিভিশন, রিভিউ, এবার কোনো অ্যাপ্লিকেশন বা কোনো অরিজিনাল মামলা, এই 24,000 ক্ষমতা কার কার? এটা হলো জেলা জজ এবং হাইকোর্ট। এখানেও যদি কোর্ট সুমোটো করে, কোর্ট যদি সুমোটো করে কি স্বেচ্ছায় যদি করে, স্বপ্রণোদিত হয়ে করলে কাউকে নোটিশ দেওয়ার দরকার নাই। কিন্তু যদি পক্ষরা আবেদন করে তাহলে স্যার নোটিশ, তাহলে কি করতে হবে? নোটিশ করতে হবে, অপরপক্ষে নোটিশ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, একটা পাগল মতো প্রশ্ন স্যার, এই যে আমরা যে বলি হাইকোর্ট 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 বলতে আমরা কি বুঝি? হাইকোর্ট মানে দ্যাট মিন্স হচ্ছে স্যার, হাইকোর্ট বিভাগ বুঝবেন। হ্যাঁ হাইকোর্ট বিভাগ। হ্যাঁ। দ্যাট মিন্স কি এই যে সিভিল যে কেসগুলো যে কোর্ট পরিচালনা করে সাধারণত কি তার কাছেই চলে যাবে এরকম কিছু? হ্যাঁ, বুঝে নেই আবার বলেন স্যার যেহেতু আমাদের সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন, হাইকোর্ট এবং অ্যাপিলেট, আমরা হাইকোর্ট ডিভিশন বলি যে হাইকোর্ট বিভাগ হাইকোর্ট বিভাগ। তো আমার এই মোকদ্দমা এটা আমি ট্রান্সফারের বিষয়ে জানতে চাই যে আমি এই কোর্ট থেকে ওই কোর্টে ট্রান্সফার করবো, আবেদনটা আমার হাইকোর্টে করতে হবে। তাহলে আমি যে হাইকোর্টে আবেদন করবো এই আবেদনটা আমি কোন কোর্টে করবো? মানে হাইকোর্ট বিভাগেই আমি করলাম, হ্যাঁ। কিন্তু কোর্ট নির্ধারণ হবে কিসের প্রেক্ষিতে ওইটা জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, এটা পাগলের মতো প্রশ্ন না। আপনারা এটা বুঝছি, এটা হলো আপনার হাইকোর্ট বিভাগে বেঞ্চ গঠন, যে বিভিন্ন দেন সিঙ্গেল বেঞ্চ থাকে, দ্বৈত বেঞ্চ থাকে, ওই বেঞ্চের জুরিসডিকশনের মধ্যে এইটা থাকবে। এইটা যেই বেঞ্চে থাকবে, যে ধরেন যে দেওয়ানি কার্যবিধির সিপিসির 24 ধারা অধিক্ষেত্র যদি থাকে তিনটে সালে, আপনি ওই কোর্টে গিয়ে করবেন। এবার বুঝছেন? এটা যেহেতু আপনি জানেন না, আপনার জানার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা অনেকগুলো বেঞ্চ গঠন হয়। যেমন আপনি যদি দেখেন আজকে, আমি আপনার যদি এখন অনলাইনে দেখাই, যেমন আজকে কতগুলো বেঞ্চ আপনার আপডেট ছিল, কে কোন ইয়াস দেখছে? এই যে দেখেন এখানে নির্ধারিত এই যে হাইকোর্ট বিভাগ ফার্স্ট লিস্ট, এখানে আপনি ক্লিক করবেন, এই যে দেখেন এখানে ডান পাশের এই যে বলা, এই যে হলো ধরেন আপনার বিচারপতি শেখ আব্দুল আউয়াল এবং জাস্টিস এস.এম. ইফতেখার উদ্দিন মাহমুদ, এদের যে জুরিডিকশন একক ডিভিশন বেঞ্চে বসবেন এবং শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে ওয়াকফ, মুক্তিযুদ্ধ বিষয়ক ও ইনকাম ট্যাক্স সংক্রান্ত রিট মোশন, এই যে এই জিনিসগুলো শুনবে, এর বাইরে কিছু শুনবে না। এবং প্রত্যেকটা বেঞ্চের অধিক্ষেত্র দেওয়া থাকে, ওই অধিক্ষেত্র ওইখানে থাকবে। ওটা যখন আপনি হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করবেন তখন এটা আপনি বুঝতে পারবেন। ওকে, 24 ধারা বুঝতে পারছি আমরা? জি স্যার। 21, 22, 23 এর বাইরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 24। 21 এখানে আরেকটা মজার বিষয় আছে, এগুলো বলতে যাই দেখি তো কাছে মাথার উপর ঢুকে, কারণ একসাথে অনেক ঢুকে যায়, যেগুলো ঢুকানো উচিত একদিনে 5টা সেকশন 10টা সেকশন, আমরা দেই কত ভাগ করি সিপিসি 3 দিনে শেষ। এই ভাগে পড়লে তো এই অবস্থা। আর আসে মতো ওই মরার কালে আমাদের অ্যান্টিবায়োটিক দাও, হ্যাঁ এই তো হবে। এটা নিয়ে সময় নিয়ে আসতে হয়, যারা পরিচিত আছে
এদেরকে বলবেন, থাকে না জুনিয়র বন্ধু বন্ধু বা এই যে থাকে, সময় নিয়ে আসে। কারণ আপনারা যে লেভেলের, আপনারা তো মানে এই বয়সে ওকালতি করার জন্য এখানে আছেন। মানে আপনি কোর্টে যাবেন, তাহলে আপনি শুধু পাস দিয়ে কি হবে আপনার? জানতে হবে স্যার। আপনি যদি না জানলে আপনি কোর্টে প্র্যাকটিস করতে পারবেন। এই কিগুলো কতগুলো কথা বললাম? স্যার আমরা স্যার, ওই যে 24 বলেছেন যে করা হবে। আচ্ছা, হ্যাঁ, একটা বিষয় সেটা হলো 21-22 সে যে ট্রান্সফারটা, ওই ট্রান্সফারটা হবে এখতিয়ার সম্পন্ন এক আদালত থেকে অন্য আদালতে। ধরেন আপনি মামলাটা, আবারও যেটা উদাহরণ দিই আপনাকে কি, এক ছিল হলো হাতিয়া, আর একটা কি মানে আপনার ইসে মাইজদিনে বোরহানুদ্দিন। তাহলে আপনি যখন মানে এই 21 দ্বারা অবজেকশন দিবেন এবং 23 দ্বারা যখন আপনি দরখাস্তটা দিবেন, তখন আদালতের মধ্যে অপশন কি? আদালতের অপশন হলো যে ইয়েস, আর 24 যখন করবে তখন ওই আদালতের অধস্তন যত কোর্ট আছে সে যে কোনো একটা কোর্টে, আর 23 দ্বারা অনুযায়ী আদালত নিজে নির্ধারণ করবে। নিজের নির্ধারিত দিবে। আর এটা তো আমরা চাই না। আপনি চাইতে পারবেন কোনটার মধ্যে, হয় ক না হয় খ। বুঝতে পারছেন? ওকে, এবার মামলা করে আসি। এবার আসেন আমরা মামলা দায়ের করবো কি দিয়া? এই একটা আর্জির মাধ্যমে। আর্জির মাধ্যমে। এইখানে দেখেন, আর এখানে একটা অ্যামেন্ডমেন্ট আছে সাবসেকশন 2 তে, যে এই আর্জির বক্তব্যগুলো আপনি কিভাবে প্রমাণ করবেন? এফিডেভিট, ফলপ্রমাণ মাধ্যমে। এই এভিডেন্স 26-2 হুম 26-2 হুম এটা কিন্তু এবার এমসিকিউ জন্য আসতে পারে। আচ্ছা, এখন দেখেন এইটার করেসপন্ডিং অর্ডার কত আমার? 4, ইনস্টিটিউশন অফ অর্ডার 4 আছে তো? মানে আপনি তো বই আনেন নাই, বলছিলাম না একটা বই ভাগে ভাগে পড়েন। এটার সমসাময়িক ইয়ে কত? অর্ডার 26, সেকশন 26 এর করেসপন্ডিং ইয়ে কত? অর্ডার 4 অর্ডার 4। At the same time আমরা 4 এর পরে কোথায় চলে যাব? 7 এ প্লেন একটা হলো ইনস্টিটিউশন অফ ট্রুথ কি দিয়া হবে? প্লেন দিয়া। 4 এও যেতে হবে আমাকে, 7 এও যেতে হবে, সব তখন আমরা করে নেব। এরপরে মামলা দায়ের পরে আমরা বিবি থেকে কি দেব? সমন দেব। সমন কত দেব? অর্ডার 5 লিখে রাখেন, এখানে লিখে রাখেন। ডিফেন্ডার স্যার 27 সেকশন 27 করেসপন্ডিং অর্ডার কত? সেকশন 26 অর্ডার 5 সেকশন 26 অর্ডার 4-7 করেসপন্ডিং অর্ডার অর্ডার 5 ক্লিয়ার? জি স্যার এটা বুঝি নাই। আমরা যেটা বলছি, এই যে আমরা বিভিন্ন জায়গায় দেখবো যে সেকশনের সাথে আর কিসের মিল আছে? অর্ডারের মিল আছে। এই যে ইনস্টিটিউশন অফ ট্রুথ, আপনি যদি অর্ডার 4 দেখেন, অর্ডার 4 এর ভাষাটাও কি? ইনস্টিটিউশন অফ ট্রুথ। ইনস্টিটিউশন অফ ট্রুথ হবে কিসের দ্বারা? প্লেন্টের দ্বারা। তাহলে আমার প্লেন্টের অর্ডারটাও করতে হবে কত? 7। আবার এই যে সামন্স টু ডিফেন্ডেন্স কত অর্ডার? 5। এবার বুঝছেন? জি স্যার স্যার এখানে 26 কিন্তু ক্লিয়ার ভাবে মামলা দায়েরটা পুরোটা কমপ্লিট করে, তখন আমরা 4 করব, তখন ক্লিয়ার ক্লিয়ার হবে যে শুধু বলছে মামলা দায়ের করতে হবে কিসের দ্বারা? প্লেন্টের দ্বারা। কার কাছে দায়ের করব? সেগুলো বলা এটা কোথায়? অর্ডারে বলা আছে। পুরো মামলা দায়ের করো ওইগুলো প্রসিডিউরটা স্যার সকল কিছু অর্ডার। হ্যাঁ না, মোকদ্দমা দায়ের করবে। এরপরে আসেন এবার দিলাম সমন স্যার সেকশন 30 or to order discovery and the like, বলে 30 দ্বারা ইস্যু করার পরে কি করতে হয়? স্যার ওই যে 30 দ্বারা 30 দ্বারা পদক্ষেপ নিতে হয়। স্যার এই তদবিরটাকে একটু বুঝাই দিন। ল্যান্ডের 30 দ্বারা করি, সেই 30 দ্বারা কি এটার সাথে কোনো ইয়ে আছে? না না না, আপনি তো ওটা এসএটি অ্যাক্টের জরিপ যখন হয় না, ওই 30 দ্বারা এই 30 দ্বারা এখন ওটা হলো আলাদা। তদবিরটা একটু 30 দ্বারার সাথে অর্ডার করতে 19
আমি বিয়া করি, দেখেন এটা এটা একদিন ক্লাসে মিলিয়ে দিয়েছিলাম না? 30 দ্বারা কোন কোন 11 12 13 11 12 13 16 19 ধারা অর্ডার অর্ডার 30 ধারার সাথে যারা অনলাইনে আছেন তারা লিখে নেন 30 ধারার যে এখানে যেটা বলা আছে পাওয়ার থ্রু অর্ডার ডিসকভারি এন্ড দা লাইক, এখানে মোট কয়টা অর্ডারের আলোচনা করা হয়েছে? 5টা। 11 12 13 16 আর 19। এই যে লাস্টে দেখেন যে সিতে অর্ডার এনি ফ্যাক্ট টু বি প্রুভড বাই এফিডেভিট, এটা কত? এফিডেভিটের আলোচনা 19। এরপর উপর থেকে উঠি, নিচ থেকে উপরে উঠি, ইস্যু সামন্স টু পারসন হুজ অ্যাটেন্ডেন্স ইজ রিকোয়ার্ড আইদার টু গিভ এভিডেন্স অর টু প্রডিউস ডকুমেন্ট, এটা কত? সাক্ষীর প্রতি সমন। সাক্ষীর প্রতি সমন দেয় কয় উদ্দেশ্যে? 2 উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে সমন দেয় সাক্ষীকে? 2 উদ্দেশ্যে। হয় সে সাক্ষ্য দিবে, না হয় কোনো ডকুমেন্ট প্রডিউস করবে। তাহলে এটা কত? অর্ডার কত? 16। বুঝছি? এখন 1 নম্বর পরে বাইর করেন। 1 নম্বরে কোন জায়গায় কি আছে? ইন্টারোগেটিভস। ইন্টারোগেটিভস কত? আর ডিসকভারি আর ইন্সপেকশন কত? 11। এরপরে নোটিশ টু অ্যাডমিট ফ্যাক্ট আর নোটিশ টু অ্যাডমিট ডকুমেন্ট কত? 12। নোটিশ দেওয়া, স্বীকারোক্তি ঠিক না। কোনো বিষয় স্বীকারের জন্য নোটিশ দেওয়া। কি স্বীকারের জন্য? কোনো ডকুমেন্ট স্বীকার করো অথবা কোনো ফ্যাক্ট স্বীকার করো। কততে? 11তে। 12তে ওটা 12তে। আর প্রোডাকশন, রিটার্ন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্ট, এটা হলো 13তে। এই যে দেখেন লাস্টে লেখা আছে না, এই যে প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্ট, পান্না পাইছেন? এই পার্টটুকু কি? প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্ট। যে মিলিয়ে দেখেন কততে? অর্ডার কত? 13। এরপরে আপনার হচ্ছে গিয়া 16 এই যে এডমিশন অফ ডকুমেন্টস এন্ড ফ্যাক্টস, এইটুকু কি? এটাগুলো 12। 30 দ্বারা বের করেন, 30 দ্বারা। এতে কয়টা আছে দেখেন, এতে শুরু হয়েছে কি দিয়া? অ্যানসারিং ডেলিভারি এন্ড অ্যানসারিং অফ ইন্টারোগেটরিজ, এটা কি? 11। ইন্টারোগেটরিজ কততে আছে? 11। আর আছে কি 11তে? ডিসকভারি এন্ড ইন্সপেকশন। তাহলে এই পার্টটুকু কি? 11 অর্ডার। বুঝা যায়? এরপরে আসেন আবার মাঝখানে দ্য এডমিশন অফ ডকুমেন্টস এন্ড ফ্যাক্টস, এটা কি? 12। এটা হলো 12। এরপরে আছে কি? ডিসকভারি, প্রোডাকশন, ইম্পোর্টিং, ডিসকভারি আর ইন্সপেকশন তো আগেই চলে গেছে 11 এর সাথে। এন্ড ডকুমেন্ট, এটা হলো 13 ডকুমেন্ট। বুঝা গেছে? তাহলে এই যে এইটাকে বলা হয় 30 ধারা পদক্ষেপ। এর মানে কি? আপনি যদি মনে করেন যে না আমার একটা ডকুমেন্টস দেখা দরকার, তাহলে অপরপক্ষে আপনি কি করবেন? নোটিশ দিবেন। এই সব কিছু করতে পড়ছে স্যার, এটা 30 ধারা। এখন হচ্ছে 30 ধারা 30 ধারার পদক্ষেপ। হ্যাঁ, অনেক আলোচনা আছে। বোঝা রাখবেন। হ্যাঁ, 5টা অর্ডারকে টাচ করছে কত দ্বারা? 30 দ্বারা। এখানে বিভিন্ন ধরনের স্টেপ আপনি নিতে পারেন, বিষয়কে খেয়াল করেন। এই স্টেপ গুলো মামলার স্টেজের সাথে জড়িত না। বুঝছেন না? বুঝেন নাই? আগে একটু খেয়াল করেন, দেখেন মামলার নির্দিষ্ট কিছু স্টেজ আছে যেটা লাগবে। সেটা কি? প্রথমে হলো আরজি দেখি। আরজি দেখলে পরে বিবাদী প্রতি কি পাঠাইতে হবে? এটা হলো একেবারে ম্যান্ডেটরি স্টেজ। এরপরে বিবাদী কি নিয়ে আসবে? কাগজপত্র জবাব দাখিল করবে। মোটামুটি ম্যান্ডেটরি স্টেজ। ঠিক আছে? তাহলে কয়টা হলো? 3টা। বিবাদী জবাব দাখিল করার পরে কি করতে হবে? মেডিয়েশনে পাঠাইতে হবে। এটাও বাধ্যতামূলক এখন। এগুলো কি মামলার স্টেজ। মেডিয়েশন ব্যাক করলে মামলা কি করতে হবে? ইস্যু গঠন করতে হবে। ইস্যু গঠনের পরে কি? 30 ধারা পদক্ষেপ। 30 ধারা পদক্ষেপ মধ্যে রাখবে না। 30 ধারা পদক্ষেপ থাকতেও পারে, নাও থাকতে। বুঝছেন? কিন্তু কোনটা অবশ্যই? যদি ইস্যু গঠন হয় তাহলে কি করতে হবে? সাক্ষ্য গ্রহণ করতে হবে। ওটা ম্যান্ডেটরি। সাক্ষ্য করলে কি করতে হবে? রায় দিতে হবে। কিন্তু 30 ধারা তদবিরটা হচ্ছে আমার ইস্যু গঠনের আগেই করতে হবে। ইস্যু গঠনের পরে। ক্লিয়ার?
এরপরে আসেন বিটাই কি কোনটা বি? মানে 30-এর বি। ইস্যু সামোস টু পার্সন হুজ অ্যাটেন্ডেন্স, এটা হচ্ছে কি সাক্ষী প্রতি সমন এটা সাক্ষী প্রতি সমন হলো 16। হলো আর সিতে কি এফিডেভিট এফিডেভিট 20। এটা 19 19। এরপর 32 পেনাল্টি ফর ডিফল্ট। কার ডিফল্ট? সাক্ষীকে সমন দেওয়ার পরেও যদি সে না আসে তাহলে আদালত কি কি পদক্ষেপ নিতে হবে? কয়টা পদক্ষেপের কথা বলছে এখানে? 4টা পদক্ষেপ। ক্লিয়ার? এটা একটু পড়েন। 4টা পদক্ষেপ গ্রেফতারে পরোয়ানা 500 টাকা অনাদি হাজিরা বন্ধ জামানত The court may compel the attendance of any person to whom a summons has been issued under Section 30 and for that purpose may issue a warrant for his arrest. Like arrested জন্য issue a warrant attach and sell his property. তার সম্পত্তি অ্যাটাচ করবে এবং সে বিক্রি করবে। impose a fine, ও তাকে জরিমানা করবে upon him not exceeding 500 টাকা, 500 টাকার বেশি তাকে এগুলো সব কত দেয়া বলা আছে? 32 ধারা 32 অর্ডার কত? এই সেম বিষয়গুলো কথা বলা আছে। অর্ডার 16 তে বলা আছে। রুল 10 আর রুল 12 এটা করছি না আমরা। সাক্ষীকে সমন দিলাম আসলো না, তাহলে কি করবে? তার প্রতি হুলিয়া জারি করবে, তার প্রতি ওয়ারেন্ট ইস্যু করতে পারে, তার মাল কি করবে? ফেরত করবে। তাকে কত টাকা মূল্য জরিমানা করতে হবে? 500 টাকা। তাকে সিভিল প্রিজন দেওয়ানি আদালত আটকে এগুলো সব অর্ডার 16 এর বিষয়। বলে দেয় এই মুক্তি সাহেব কি করবে? 15 সময় কোন ওয়ার্ডের সভাপতি আমরা দেখে 32 ধারা আছে পড়া? 32 এর সাবশন হ্যাঁ 32 তো অর্ডার অর্ডার 16 আর 30 এ এটা অর্ডার 5টা 11 12 13 16 19 27 ধারার সাথে কোন অর্ডার? 30 ধারার সাথে 5। মুক্তি সাহেব বলেন 26 ধারার সাথে কোন অর্ডার? দেখে দেখে বললে কি হলো? তার 3টা অর্ডার আনে 475 475 এবারে আসেন জাজমেন্ট এন্ড ডিক্রি অর্ডার 20। প্রথম সেকশন তারা দিনের জন্য বসে ট্রায়াল ডিগ্রি অর্ডার 20 জাজমেন্ট এন্ড ডিক্রি। আচ্ছা এরপরে আসেন ইন্টারেস্ট। এখানে 6% না, 6% হলো আপনার 35 কষ্টের উপরে সুদ। খরচা প্রদান করবে। আচ্ছা এটা তো আমরা 6% দিতে কোথায়? তার 35 34 হ্যাঁ 34 বলছিল যে সুদ 6%। 35 আছে তো 35 আছে ওটা তো সরাসরি মেনশন করে ইন্টারেস্ট বলা হয়েছে 34 34 সুদ বলা হয়েছে 35 কত পার্সেন্ট দিবে? এটা স্পেসিফিক লেখা আছে। আচ্ছা এইটা কি? এটা হলো মানি রিকভারি মামলা। মানে কি? মানি সুটে আদালত চাইলে আদালত চাইলে 34 আদালত চাইলে এখানে যেই টাকার উপরে মামলাটা হয়েছে ওই টাকার উপরে আদালত একটা ইন্টারেস্ট যোগ করতে পারে অ্যাড করতে পারে, বিবাদীকে ওটা প্রদানের জন্য নির্দেশ দিতে পারে। ক্লিয়ার? এখন এই ইন্টারেস্টটা কিভাবে যোগ করবে? এটা 3টা স্ল্যাব করছে। প্রথমত হলো মামলা দায়ের থেকে ডিক্রি প্রদান পর্যন্ত
আমরা রায় থেকে মানে দায়ের রায় থেকে, থেকে ডিগ্রি পর্যন্ত। আমাদের ডিগ্রি ডিগ্রি পর্যন্ত আরেকটা হচ্ছে কি জাজমেন্ট আপনার ডিগ্রি থেকে আদায় পর্যন্ত, আদায় পর্যন্ত। কটা হলো? দুইটা দুইটা। আরেকটা হচ্ছে কজ অফ অ্যাকশন থেকে দায়ের পর্যন্ত, কয়টা হলো? তিনটা তিনটা। এই তিনটা স্টেজে আদালত কি করতে পারে? এই ইন্টারেস্ট দেওয়ার জন্য নির্দেশ দিতে পারে। ক্লিয়ার? আলাদা আলাদা মানে ভাগ করে মনে করে চাইলে আদালত প্রথম ধাপের জন্য দিল যে দায়ের থেকে ডিগ্রি হওয়া ডিগ্রি পর্যন্ত। আবার বলতে পারে যে ঠিক আছে আরো ইন এডিশন যে ডিগ্রি থেকে আদায় পর্যন্ত, আবার একেবারে শুরু থেকে দায়ের পর্যন্ত দিতে পারে। যদি আদালত ইন্টারেস্ট না দেয় তাহলে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে আমরা যেভাবে করেছিলাম যে কম্পেনসেশনের কথা মনে আছে, দেখেন তো কম্পেনসেশন যদি আদালত না দেয় তাহলে ভাববে কি আদালত রিফিউজ করেছে, এবং পরবর্তীতে শুধু কম্পেনসেশনের জন্য আলাদা মামলা করা যাবে না? যাবে না? স্যার আলাদা মামলা করা যাবে না? যাবে যাবে না? না। কত প্যারা বার আছে? 19 দ্বারা 29 ধারা। 29 দ্বারা স্যারের। কম্পেনসেশন দিলে দিবে 19 ধারা অনুযায়ী, আর যদি না দেয় তাহলে না চাই স্যার তাহলে 29 দ্বারা করতে পারবেন। পরবর্তীতে আর মামলা করতে পারবেন। কম্পেনসেশন চাই মামলা করতে পারবে। এখানেও 35-34 ধারা কথাই যে আদালত যদি ইন্টারেস্ট দেয় দিবে, যদি না দেয় তাহলে ধরে নিতে হবে আদালত রিফিউজ করবে, এবং পরবর্তীতে শুধু ইন্টারেস্টের জন্য অন্য কোনো মামলা দায়ের করা যাবে না। বুঝতে পারছি? কত ধারায়? 34। এখানে 34, এখানে 34 আর ওইটা হলো 19 আর 29। 19-এর সাথে হলো পরেন তো 34 সাবসেকশন 2 পড়েন। মোকদ্দমা দায়ের করবে মোকদ্দমা দায়ের করবে যে কোনো ভাই সময়। একদিকে থাকো, তুমি যে পড়তেছে একদিকে থাকো, হ্যাঁ তো পড়তেছে এটা শোনো মনে পড়ে মনে মনে করে মনে মনে ধরে ধরে পড়ো। মনে মনে করে সবাই চারজন মতো করে পড়ে। এটা তো এর বাইরে তো বলিনি, এই 3 দিন এটা জাস্ট মিলে দেখার জন্য বললাম। তাহলে এখানে সুদেরটা হলো আদালত যেটা মনে করবে সেটা। জি স্যার। আমি 6% কোএফিসিয়েন্ট আমি জানি না। এই 6% হলো কোথায়? কস্ট 35। মামলা পরিচালনার আদালত কি দিতে পারে? একটা কস্ট দিতে পারে। এই কস্টটা বিবাদী পক্ষেও দিতে পারে, বাদী পক্ষকেও কষ্ট আরোপ করতে পারে। কিন্তু এই 6% এই হ্যাঁ। 6% কিসের? এই 6% হলো যে আপনাকে যে কস্ট দিল, কস্টের উপরে 6%। ঠিক আছে, তোমার কারণে ওই নজরুল ভাইরা বলে দিল যে 20,000 টাকা তুমি খরচ দিবে, কত টাকা? মামলা পরিচালনা খরচ। হ্যাঁ, এই 20,000 এর উপরে আমার 6% আরো সাথে কস্ট দিতে হবে, 15% ভ্যাটের মতো। বুঝতে পারছি? কত দাঁড়ায়? 35। মামলা করলেন আপনি, এই মামলায় আদালত ডিগ্রি দেয়, যেগুলো যারা সিভিল যায়, এটা উইথ কষ্ট দিতে পারে, উইদাউট কষ্ট দেয়। উইথ কষ্ট মানে কি? খরচ সহ। তাহলে আপনার যদি খরচ সহ ডিগ্রি দেয় তাহলে ডিগ্রি টাকাটা কে পরিশোধ করবে? বিবাদী করবে। এটা আদালত উল্লেখ করে দেবে। ধরেন একাধিক বিবাদী থাকলে কোন বিবাদী, বিবাদী কোন প্রপার্টি থেকে এটা আদায় হবে। এখন ধরেন এর কষ্ট হলো, মামলার কষ্ট হিসেব করে কষ্ট 5 লাখ। এই কষ্ট করলে এইটার উপরে আবার 6% ইন্টারেস্ট দিবে। বুঝি নাই? এইটা এইটা সাধারণত হলো মামলা দায়ের করার ক্ষেত্রে একটা ইয়ে আছে, কোর্ট ফি কত দিচ্ছে, বিভিন্ন সময় কত টাকার স্ট্যাম্প দাখিল করছেন, এইরকম একটা লিস্ট আছে। এটা আপনি মনে করেন ধরেন যেটা আমাদের সমাজ বাস্তবতা হয়ে থাকে, হ্যাঁ, আপনার নোয়াখালী গেলেন আপনি হাতিয়া থেকে, ওই যেদিন শহরে যাবেন ওই দিন নাতি বলছে যে তারা আমার নিয়ে যাও, এরপর নাতির যে হোটেলে খাওয়াইছেন, এরপরে ওই খেলনা কিনে দিচ্ছেন, হ্যাঁ, আপনি নিজে
পান খাইছে সারাদিন, হ্যাঁ, এইগুলো যাবে না। সাধারণ মানুষ মনে করে কি যে সব আসলে সব না, তাহলে তো ওই হ্যাঁ হ্যাঁ খরচা সব যেই দেবেন তার সেটা হলো বলতে এই মামলার আদালতের উকিলের জন্য বিচার দিল, তার জন্য নির্ধারিত একটা একটা fee আছে, জি। ওইটা এইটা আপনার খুব একটা বেশি আসে। এটা রিভাইজ করা দরকার আইনে হাত দেয় না। মোটামুটি বুঝতে পারছি স্যার এগুলোতে আমরা আপিলের জন্য সময় দেব। এইটা স্যার কত যে আমার যে পর্যাপ্ত যুক্তি দেওয়ার কথা ছিল, যদি মামলা পরিচালনা দেখা যায় যে আমার পক্ষে কম দিচ্ছে, যদি কোর্ট ধরে সেই ক্ষেত্রে কি আমি যদি আমার নির্দিষ্ট তারিখে এটা ওইটা হতে পারে, ওইটা হতে পারে এবং মামলা দায়েরের সময় হতে পারে যে আপনি কথা বলেন আছে, আপনি মামলা দায়েরের সময় আপনি নিজেই যদি জানেন যে আপনার কোর্ট কম হয়েছে, আপনি মামলা দায়েরের সময় আদালতের কাছে একটা চিঠি দিতে পারবেন যে আমাকে এত টাকা প্রক্রিয়া এত টাকা করছি, বাকি টাকা দেওয়ার জন্য আপনাকে যাতে আদালত কি করে সময় দেয়। সেই ক্ষেত্রে আপনি যেটা দেখেন ওটা হলো দরখাস্তের সাথে পিটিশনের সাথে, বুঝছেন, মামলা দায়েরের না, এটা পিটিশন দরখাস্ত দায়ের 12 টাকা। এমন একটা পরীক্ষার সময় কোর্ট নিয়ে এটা নাই, এখন আমরা এটা শেষ করব। পঁয়ত্রিশের এ কম্পেনসেটরি কস্ট, এটা আগে ছিল 20,000, এখন করছে কত? 50,000। প্রশ্ন আসছে কিন্তু, প্রশ্ন আসছে কোনবার? স্যার এইবার এই যে বিজিএস এর প্রশ্ন আসছে। আচ্ছা আচ্ছা, ও আমাদের যেতে পারে না, এগুলো তো অ্যামেন্ডমেন্ট থেকে তো প্রশ্ন আসবেই। সিপিসি সিআরপিসি অ্যামেন্ডমেন্ট থেকে মিনিমাম 5 থেকে 7টা বা 10টা প্রশ্ন দিতে পারে। আচ্ছা, এখানকার আর কি এমসিকিউ আছে যে এই জরিমানার টাকা দেওয়ার পরে আপনি কি ফৌজদারি যে দায় ক্রিমিনাল লায়াবিলিটি থেকে এক্সেমশন পাবেন না, বোধ পাবেন না, ঠিক আছে? বলছে না যে একই বিষয়ে তো একবার দিয়েছি 50,000, আবার এটা কেন? আবার কেন ফৌজদারি মামলা করছেন? না, ফৌজদারি মামলাটা ভিন্ন, এটা আলাদা, এটা ডাবল জিওপার্ডিতে হিট করবে না, ডাবল জিওপার্ডিতে হিট করবে না, বোঝা যায়? ওকে ফাইন। এরপর আসেন 35-এর বি। অন্তর্বর্তী বিষয়। স্যার এটা কিন্তু যথেষ্ট ঝামেলা। এটা বোঝার ঝামেলা থাকলে এখন আমি বুঝে দিতেছি, মাথা ক্লিয়ার করে মনে মনে 3বার 7বার রব্বিস দিল, ঝামেলাই নেই। এর প্রশ্ন হয়েছে 7বার হয়েছে? হুজুর আপনারা তো দুরূদ পড়েন যে বলে বলেন না, মনে মনে সূরা ইখলাসে একবার, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3বার, 11বার দুরূদে ইব্রাহিম 11 বার। হ্যাঁ, বলার সাথে সাথেই আল্লাহুম্মা আমিন শুরু করে দেয়। ভুলে বলে ওই সময় আগে পড়া ছিল ওইটার মধ্যে, এখানে সংক্ষিপ্ত আগের আগের ইয়ে ছিল, স্টকে ছিল, ওইখান থেকে এখানে ট্রান্সফার করে দিয়েছে। আমাদের না স্টকে থাকে, আমাদের তো স্টকে থাকে না। ওই যে কাট কপি। এখন আসি, এটা হলো 35-এর বি ধারায় কি আছে, আমি একেবারে আমার মতো করে বোঝানোর চেষ্টা করি, আশা করি মন দিলে আপনারা পাবেন। এখানে দুটো ধাপ। একটা বিষয় বলছে আদালত নির্ধারিত সময়ে যদি দরখাস্ত না দেয়, আদালত নির্ধারিত সময়ে যদি দরখাস্ত না দেয়, যেমন দেখেন আদালত নির্ধারিত সময় কি, অর্ডার 11-তে বলা আছে ইস্যু গঠনের মধ্যে প্রশ্নমালা চাইতে হবে। কথা বলছেন না? এই 10 দিনটা কি এই আইনের সময় উল্লেখ করা আছে, আইনের সময় উল্লেখ করা আছে। সমন পাইলে 30 দিনের মধ্যে কি দেওয়া লাগবে? জবাব দেওয়া লাগবে। আপনি জবাব দিতে পারলেন না, আরো 30 দিন আপনাকে বাড়াই দিল, আর তারপরেও বলেন আরো দরকার, তার মানে কি আইন নির্ধারিত সময় 60 শেষ, আরো বাড়াইতে চাচ্ছেন, বুঝতে পারছি? এই ক্ষেত্রে হলো 35-এর বি এর 1
এই 2000 টাকা দেওয়া আছে। তখন কি করবে? তখন আদালত ওই দরখাস্তটা শুনানির জন্য গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত না অপরপক্ষকে 2000 টাকা, সর্বোচ্চ 2000 টাকা কম্পেনসেশন বা কস্ট আপনি জমা না দেন। এটা কি আদালতে জমা দেবে? এটা জমা দিবেন। আদালত এডমিটই করবে না। এটা বুঝছি না, বুঝি নাই। এখানে কোন বিষয়গুলো কথা বলছে? আদালত নির্ধারিত সময়, মানে আদালত নির্ধারিত না, আইন নির্ধারিত সময়ে যদি কোনো দরখাস্ত দাখিল না করেন, পরে করেন, তাহলে আদালত দরখাস্তটা গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত না সর্বোচ্চ কত, নট ফিক্সড 2000, সর্বোচ্চ 2000। এটা বুঝছি। দ্বিতীয় ধাপের যেটা, এইটার স্টেজ ভাগ করা আছে জবাব দাখিলের পরে। আর আগেরটা ছিল কি, যে কোনো স্টেজে। আগের বলতে কোনটা? সাবসেকশন 1, 2000 টাকা। যে কোনো পর্যায়ে। আর সাবসেকশন 2 তে কি, জবাব দাখিলের পরে। আর আগেরটার আরেকটা সত্য ছিল কি, ওই যে সময়টা আইনে নির্ধারণ করা। দ্বিতীয়টায় এমন দরখাস্ত যার জন্য সময় নির্ধারণ করা নাই। পার্থক্যগুলোতে এভাবে ক্লিয়ার হয়ে যায়। সময় নির্ধারণ করা নাই, তাহলে সমস্যা কোথায়? সময় নির্ধারণ করা না থাকলে স্যার একটা উদাহরণ সমস্যা হলো এই যে আদালত মনে করলো এই দরখাস্তটা আপনি আগে দিতে পারতেন, কিন্তু ইচ্ছা করেই দিচ্ছেন যাতে অপরপক্ষকে বিলম্বিত করা যায়। কথা বুঝছেন? যেমন আরজি সংশোধনের কোনো সময় বাধা আছে না স্যার, রায়ের পূর্বে যে এতদিনের মধ্যে আছে? নাই। কিন্তু সাধারণত আরজি সংশোধন করতে হয় মামলা ইস্যু গঠনের বা সাক্ষ্য গ্রহণের পূর্বে। এখন রায়ের দিনে এসে আপনি বললেন স্যার রায় দিয়ে না, আমার আরজি সংশোধনী আছে, ভুল ধরা পড়ছে, আদালত করবো কি? দিন করছি নাকি? তখন আদালতের মনে হবে কি যে এইটা এখন দিছে মামলাটাকে কি করার জন্য, বিলম্বিত করার জন্য। কথা বোঝা গেছে নাকি যায়নি? তখন এই 3000 টাকা। তখন 3000 টাকা। তাহলে দুটোর পার্থক্য ক্লিয়ার? এইখানে সাবসেকশন 2 তে এমন দরখাস্ত যার জন্য কোনো সময় নির্ধারিত নাই এবং দরখাস্তটা দিবেন কোন স্টেজে, জবাব দাখিলের পরে। তাহলে আপনার মধ্যে আদালত বিরক্ত হবে কেন? কোন কারণে? সময় নেই, বিরক্ত হবে কেন? বলুন, বেসিক কথা বলা লাগবে। সাহিত্য সংস্কৃতি একবারে হ্যাঁ, কে বলবে? বলেন তো। যেমনই মামলা এটা আগে দিতে পারতাম, আগে দিতে পারতো, আগে না দিয়ে দরখাস্তটা বিলম্ব করছে। আগে দিতে পারতা, আর এখন দিতে কেন? অপরপক্ষ তো বিলম্ব করে। আর আগেরটা হলো সময় বেঁধে দেওয়া আছে, ওই সময় দেওয়া নাই। আর এটা কি সময় বেঁধে দেওয়া নাই, কিন্তু আগে দিতে পারতাম। আজকে গান দিছো টাকা দাও, বিলম্বিত করার জন্য। বিলম্বিত করার জন্য তোমার এই জন্য এখানে কত? 3000। এই 3000 আর 2000 মধ্যে পার্থক্য। এই 3000 এটা হলো দরখাস্তটা নিবে, শুনবে না 3000 টাকা না দেওয়া পর্যন্ত। আর আগেরটা 2000 টাকা না দিলে দরখাস্তই নিবে না। পার্থক্য বোঝা যায় না? কি জানা নেবে কোনটায়? 2 নম্বরে 2 নম্বরে দরখাস্ত নিবে, টাকা না দিলে শুনবে না। আর আগেরটা টাকা না দিলে দরখাস্তই নেবে না। ওনাকে পরে বলে টাকা দিতে হবে। আগেরটা যে ঠিক আছে নিলাম, টাকা দাও, তারপর শুনবে। বুঝছি নাকি বুঝি নাই? জি স্যার, আর খরচ না দিলে দরখাস্ত কর। হ্যাঁ, ব্যাস 3 কাজ করছে। এখন আসেন এক্সিকিউশন, জারি, জারি অ্যাপ্লিকেশন টু অর্ডার। এবারে কি ডিক্রির যে এক্সিকিউশন যেভাবে হবে, অর্ডারের এক্সিকিউশনও একই হবে। কত ধরনের কথা বলতে? 36 ধরনের কথা বলতে। আচ্ছা, ডিক্রি জারির ক্ষেত্রে কিছু বিধান আছে যে আমরা ডিক্রিটা এক্সিকিউশনের জন্য কি করতে হয়, এটা দরখাস্ত দিতে হবে। কোন কোর্টে দরখাস্ত দিই? ডিক্রি প্রদানকারী আদালতে। খেয়াল করেন, কোন কোর্টে দেই? ডিক্রি প্রদানকারী আদালতে। ডিক্রি প্রদানকারী আদালতের সংজ্ঞা দিচ্ছে 37 ধারা।
কত দাঁড়ায়? 37 37 দাঁড়ায়। ডিক্রি প্রদানকারী আদালত বলতে কি বুঝি? ডিক্রি প্রদানকারী আদালত বলতে আমরা বুঝি যেই কোর্ট ডিক্রি দিয়েছে সেই কোর্টকে, যদি অরিজিনাল জুরিডিকশন হয়। আবার আপিল আদালতও যদি ডিক্রি দেয় তাহলে যেই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে সেই কোর্টকে বোঝানো হবে। মানে কি সোজা কথা, ডিক্রি প্রদানকারী আদালত বলতে আমরা কোর্ট অফ অরিজিনাল জুরিডিকশন কে বুঝি, আপিল আদালতকে না। কোর্ট অফ অরিজিনাল জুরিডিকশন, ওই কোর্টেই এক্সিকিউশনের জন্য কি দিতে হবে? দরখাস্ত দিতে হবে। দরখাস্ত দিতে হবে। বুঝছেন ডাক্তার? হ্যাঁ, ধরেন আপনার মামলা হাইকোর্ট ডিভিশনে আপনার ডিগ্রি পেয়েছেন, তাহলে এক্সিকিউশন কোথায়? ওই যে সিভিল কোর্টের মধ্যে মামলাটা করছে। ওকে, 38 দ্বারা কোর্ট বাই হুইচ ডিগ্রি মে বি এক্সিকিউটেড, এটা তো কোন কোর্ট ডিগ্রি এক্সিকিউট করবে? যে কোর্ট ডিগ্রি দিয়েছে সেই কোর্ট, অথবা যে ওই কোর্ট ডিগ্রি কোর্টে প্রেরণ করবে সেই কোর্ট। অনুরোধ করি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 39 দ্বারা ট্রান্সফার অফ ডিগ্রি, এটা ডিগ্রি স্থানান্তর। কিভাবে ডিগ্রি এক কোর্ট থেকে অন্য কোর্টে স্থানান্তর করে এইগুলো। তিনটে কারণে আদালতের এখতিয়ার স্বেচ্ছায় 42 দ্বারা পাওয়ার অফ কোর্ট ইন এক্সারসাইজিং ট্রান্সফার ডিগ্রি। বুঝছেন? 42 দ্বারা কি আলোচনা করছেন? যে ধরেন ওই যে আদালতে স্থানান্তর করা হয়েছে তার ক্ষমতা কি? সহজভাবে তো বোঝা যায় যে ডিগ্রি প্রদানকারী আদালতের যে ক্ষমতা একই ক্ষমতাই থাকবে, নাহলে সে ডিগ্রি এক্সিকিউট করতে পারবে না। প্রিসিপস আলোচনা করছিলাম। বিচারকের আদেশ। প্রিসিপস আলোচনা করছিলাম। প্রিসিপসে কি? স্যার, এক বিচারক থেকে অন্য বিচারকে তার অনুরোধ পত্র পাঠানো হয়। কিসের অনুরোধ? এক্সিকিউশনের মামলায় প্রপার্টি অ্যাটাচ করার যে অনুরোধ। অনুরোধ। এটাকে কি বলে? প্রিসিপস। এই আদেশটা কতদিন থাকবে যদি অর্ডার ইয়া না দেয়? 2 মাস। 2 মাস বন্ধ হবে না। 2 মাস পরেও এই আদেশটা কার্যকর থাকবে না যদি না এক্সটেন্ড করে, যদি না পুনরায় এক্সটেন্ড করে। এটা বুঝতে পারিনি স্যার। জি, এটা স্যার আরেকবার একটু বলেন, আমি কাইন্ডলি বুঝতে পারিনি। এই যে সুন্দর। প্রিসিপস হচ্ছে একটা আদালতের আদেশ। ডিক্রি জারি মামলায় ধরেন আমরা একটু আগে পড়েছি কি ডিক্রি জারি কে করতে পারে? যে আদালত ডিক্রি দিয়েছে সেই আদালত, অথবা যে অন্য কোনো আদালতকে কি করতে পারে? ডিক্রি এক্সিকিউট করার জন্য অনুরোধ করতে পারে। এখন আপনি অন্য কোনো আদালতের সঙ্গে প্রপার্টি অবস্থিত হয়, তাহলে ওই প্রপার্টিটা অ্যাটাচ করার জন্য এক্সিকিউটিং কোর্ট একটা অনুরোধ পত্র পাঠায় আদেশের মাধ্যমে। এই যে অনুরোধ পত্র পাঠায় এটাকে আইনের ভাষায় বলা হয় প্রিসিপস। এবার বুঝতে পেরেছেন? জি স্যার, জি। ওকে, আচ্ছা, এরপরে আসেন 48। এখানে হচ্ছে তামাদির একটা মেয়াদ আমাদের এখানে দেয়া আছে। কত বছর? সাবসেকশন 2টা দেখেন। স্যার এটা তো 12 বছর হওয়ার কথা। হ্যাঁ 12 বছর স্যার, 12 বছর পরেও করা যাবে। হ্যাঁ, একশো 183। কিছু নিয়ে আসতে গেছিলাম ভাইয়া। এরপরে আসি আমরা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ 50। ডিক্রিটা কার বিরুদ্ধে এক্সিকিউট করা যায়? বৈধ প্রতিনিধি। প্রথম কার বিরুদ্ধে? নিজে। যে জাজমেন্ট ডেটর, যে জাজমেন্ট ডেটর তার বিরুদ্ধে। ডিক্রি দায়ীকের বিরুদ্ধে। দায়ীকের বিরুদ্ধে। যদি দায়ী মারা যায় তাহলে তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। ওই যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ সংজ্ঞা
আজকেই শুরু করে আসছিলাম, জি স্যার। মনে আছে? লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। এখন তো শর্ত হচ্ছে যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে কতটুকু পর্যন্ত রিকভার করা যাবে বলেন তো? লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের কতটুকু পর্যন্ত? স্যার দেনার ক্ষেত্রে তো যতটুকু তার পাইবে তত যতটুকু তার সম্পত্তি Yes, যতটুকু সে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার কাছ থেকে পেয়েছে, জি। টু দ্যাট এক্সটেন্ট। এখন আপনি কথার কথা, আপনার বাবার কোনো প্রপার্টি পান নাই, নিজে নিজে ব্যবসা করে বড় লোক হয়েছেন, ধনী হয়েছেন, তাহলে তার দেনা তো না, সেটা দিতে পারেন আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, মানে আপনার ইচ্ছে। আইনি দৃষ্টিকোণে না। আগে তো 2 কোটি টাকা জরিমানা করে গেল, 2 কোটি টাকা নাই। বোঝা গেছে? ওকে, এরপরে আসি আমরা 51 ধারা, পাওয়ার অফ কোর্ট টু এনফোর্স এক্সিকিউশন। যে এক্সিকিউটিং কোর্ট কোন কোন ওয়েতে ডিগ্রি এক্সিকিউট করতে পারে, একটু পড়ে ফেলেন। 5টা ওয়ে আছে এখানে, বেসিক্যালি 4টা। By delivery of any property, specifically decreed হুম, by attachment and sale, or by sale without attachment of any property. C. By arrest and detention in prison, by appointing a receiver, in such other manner as may be provided hereinafter in the court, as the nature of the relief Claim. granted may require, provided that where the degree is for the payment of money, execution by detention in prison shall not be ordered unless after giving the judgment debtor an opportunity of showing cause why it should not be committed to prison. The court for reasons recorded in writing is satisfied যে মানে তাকে শোকজ ব্যতীত তাকে সিভিল প্রিজনে পাঠানো যাবে না। এটা হলো আপনার ইসের কথা, যে বুঝতে পারছেন কয়টা ওয়েতে ডিগ্রি কার্যকর করা যাবে? 5টা ওয়েতে। বেসিক্যালি ওয়ে কয়টা? 4টা। আর আরেকটা হচ্ছে অন্য যে কোনো মুখ, এটা তো নির্দিষ্ট করে বলে নাই, এটা বলছে কি এই আইনে যে মুখ করছে যে রিলিফ ক্লেম, মানে কি যে প্রতিকার অনুযায়ী যেই ধরনের আপনার চাই, আপনাকে যে প্রতিকারটা দেওয়া হয়েছে ওইটা অনুযায়ী সিচুয়েশন যেটা ডিমান্ড করে ওই পদ্ধতিতেও ডিগ্রি এক্সিকিউশন করা যাবে। এরপরে ওই যে 52 ধারাটা একটু পড়েন, যেটা আমরা বলেছিলাম, চার্জিত প্রায় শেষ হয়ে যাচ্ছে। এনফোর্সমেন্ট অফ ডিগ্রি এগেইনস্ট লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, সমস্যা নেই, 9.9 আছে আর কি, 4% or a degree is passed against party as the legal representative of a deceased person, and the degree is for the payment of payment money. of money out of the property of the deceased. It may be executed by the attachment and sale or any such property. 2. Where no such property remains in the possession of the judgment debtor and he fails to satisfy the proof that he has duly applied, thus property of the deceased as is proved to have come into his possessions, the decree may be executed against the judgment debtor to the extent of the property. এটা বুঝছেন যেটা বলছিলাম, যে যতটুকু সে প্রপার্টি যতটুকু প্রপার্টি ইনহেরিট করছে ওই ততটুকু মাত্রায় তার কাছে এটা করা যাবে। আচ্ছা, এরপরে 55 ধারা কি আছে? অ্যারেস্ট এন্ড ডিটেনশন। ওই যে ডিগ্রি এক্সিকিউশনের যে ওয়ে, সে ওয়ের মধ্যে একটা আছে কি? অ্যারেস্ট এন্ড ডিটেনশন। আচ্ছা, এরপরে আছে আপনার 56, prohibition of arrest or detention of women in execution of a decree for money. Notwithstanding anything in this part, the court shall not order the arrest or detention in civil prison of an old, infirm, pregnant, or breastfeeding women in execution of a decree for the payment of money. এটা MCQ, এই কিন্তু অ্যামেন্ডমেন্ট আসছে, এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। কাকে কাকে এক্সিকিউশন মানে মানি ডিগ্রি এক্সিকিউশনে অ্যারেস্ট করা যাবে না, কাকে কাকে যাবে না? ওল্ড, বৃদ্ধ, ইনফার্ম, প্রেগন্যান্ট আর ব্রেস্ট ফিডিং উইমেন, এদেরকে কি করা যাবে না? আটক করা যাবে না। কোন মামলায়? ইন এক্সিকিউশন অফ এ ডিগ্রি ফর দ্য পেমেন্ট অফ মানি, টাকা ডিগ্রি যে মামলা।
এরপরে দেখেন আগে ছিল কি সাবসিস্টেন্স অ্যালাউন্স দেওয়া লাগতো না, এখন আর সেই সাবসিস্টেন্স অ্যালাউন্সের বিধানটা কিন্তু স্যার 58 ধারা। আপনার কি হয়ে গেছে, না 58 নয় 57 ছিল। এটা তো সরকার নির্ধারণ করে দিবে, বাট আগে কি ছিল, অ্যারেস্ট করতে গেলে আগে তাকে টাকা, জানেন না এটা, যদি আপনি কাউকে সিভিল প্রিজনে রাখবেন, ধরেন আপনি বাদী, তাহলে আপনাকে তার খোরাকি ভাতা দিতে হতো না, এটা এখন আপনার ইয়ে করে গেছে, খোরাকি ভাতা। মানে যে সিভিল প্রিজনে থাকবে কি খাবে, কারটা খাবে, মানে তার খাবে কারটা, position অনুযায়ী। বাদীরটা খাবে, সেটা এই জন্য উঠে দিছি, এটা উঠে দিছি। এরকম তো ভালো স্যার, এইটা থাকলে তো ভালোই হয়তো। এরপরে আসেন ডিটেনশন এন্ড রিলিজ, 58 মুক্তি। 50 টাকা বেশি। হ্যাঁ, এটা একটু নিজেরা পড়েন সবাই, 58 দ্বারা সহজ আছে। 57 নাকি সরাসরি রিভিল করছেন নাকি 57 তো না, বলছি 56 থেকে 56 কারেকশন আসছে। 50 টাকার বেশি হলে ছয় লাখ। স্যার আমরা নতুন বই তো এখানে তো সেকশন নাম্বার ওটা তো আছে, ওটা তো সরকার নির্ধারণ করে দিবে, কিন্তু আপনার এই এই উপরে দেখেন দুর্বল স্যার এখানে 4টে বিষয় বলা আছে। তো মানে ওইটা 50 টাকার বেশি হলে 50 টাকার বেশি হলে 6 মাস, আর 50 টাকার কম হলে 6 মাস। আর হচ্ছে আটকের মেয়াদ পূর্ণ হলে পূর্বে মুক্তি দেওয়া। যদি টাকা পরিশোধ করে দেয় তাহলে কি করতে হবে, মুক্তি দিতে হবে। বোঝা গেছে, এটা নিজেরা পড়বেন, কঠিন কিছু না। এরপর হলো রিলিজ অন গ্রাউন্ডস অফ ইলনেস, অসুস্থতার কারণে কি মুক্তি। ধরেন সে, আপনি তাকে অ্যারেস্ট করছেন, মানে ডিটেনশনে পাঠাইছেন, সে মানে কন্টাজিয়াস ডিজিজ, সংক্রামক কোন রোগে আক্রান্ত হয়েছে, তাহলে পুরো জেলখানা আপনি ইয়ে করে দেবেন। এই জন্য তাকে কি করতে হবে, মুক্তি দিতে হবে। পরে আবার তাকে সুস্থ হলে আবার তাকে, হ্যাঁ বুঝতে পারছেন, হবে 58 না 59 এটা নিচটা পড়বেন। 59 হ্যাঁ। রাইট। এই যে 59-এর 4 নম্বরটা পড়েন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, উপরগুলো নিজেরা পড়ে নিন। এই ধরনের দিন মুক্তিপ্রাপ্ত রায় সূত্র জেলাদারকে দিতে পারে, কিন্তু উক্ত ব্যক্তিকে দেওয়ানি দিলে আটক রাখার মেয়াদ গড়ে 58 থেকে মুক্তি হলে মুক্ত জেলা থেকে মুক্ত হবে। বলছি কি জাজমেন্ট রিলিজ আন্ডার দিস সেকশন মে বি রিঅ্যারেস্টেড, মে বি রিঅ্যারেস্টেড, পুরো এটাকে আবার কি করা যাবে, গ্রেফতার করা যাবে, এই তো। তারপর এই জায়গাতে মুক্তি হয়ে বাইরে এলো, বাইরে হওয়ার পর আপনার আগে টাকা পাচ্ছিল না, এরপর টাকা তৈরি হয়েছে, তখন আবার সেই আবার ধরিয়া এই ইয়া থেকে সে মুক্তি পাবে না। এবার আসেন অ্যাটাচমেন্ট 60 পুরো স্যার এই যে প্রক্লেমেশন। জি স্যার, এই বলেন। তাকে যে রিঅ্যারেস্ট করার পরে তাকে তো 6 মাসের বেশি রাখা যাবে না। টোটাল ওইটার বেশি হবে না, ঠিক। জরিমানা 100 টাকা হতে পারে, 50 টাকার বেশি মানে 5000 টাকা হতে পারে, 50 টাকা, এক লক্ষ হইতে পারে, 1 লক্ষ। এটা আমরা বলছিলাম, এটা অ্যামেন্ডমেন্ট করে না এবার। আর এটা আপনি পার্শিয়াল এক্সাম্পশন অফ এগ্রিকালচারাল প্রোডিউস 61, এটা নিজেরা একটু পড়বেন। এখন যেটা পড়বো 64 দ্বারা প্রাইভেট এলিয়েনেশন অফ প্রপার্টি আফটার অ্যাটাচমেন্ট টু বি ভয়েড। অ্যাটাচমেন্টের পরে এই যে আমরা 60 সেকশন 60 তে যে আমরা দেখেছি, অ্যাটাচমেন্টের পরে যদি প্রাইভেট এলিয়েনেশন বুঝেন, সম্পত্তিটা কি করে হস্তান্তর করে, এই হস্তান্তরটা আইনের দৃষ্টিতে কি হবে, ভয়েড ঘোষণা হবে, ভয়েড, অর্গান করে দিল ভয় বুঝছেন। তারা প্রপার্টি অ্যাটাচ করছে, আর আপনি ওইটাকে কি করছেন, এটা বেশি দিন বিক্রি করে দিচ্ছেন, তাহলে বিক্রি কি হবে, ভয়েড হয়ে যাবে। প্রাইভেট এলিয়েনেশন টু বি ভয়েড কত ধারা অনুযায়ী, 64 টাকা 34 ধারা অনুযায়ী। স্যার এটা একটু বুঝুন তো স্যার। এটি তো বলতেছি, বিক্রি করলাম, এটা হলো অনলি সিভিল কেসের একটু বুঝতে নিন। প্রপার্টি অ্যাটাচ করলো, অ্যাটাচ মানে কি বলেন তো,
আটক করে দিল। আমি বলি আপনাকে, ধরেন অ্যাটাচমেন্টের ইয়েটা কি, এই যে মোবাইলটা যদি অ্যাটাচ করে, মোবাইল অ্যাটাচ করা মানে কি, মোবাইলটা নিয়ে যেতে পারবে, কারণ এটা নেওয়ার মতো জিনিস। এটা অ্যাটাচ করছে, জব্দ তালিকা করে কোর্ট 4 হেফাজতে নিয়ে যাবে। এখন আপনার জমি, ধরেন 5 একর জমি, এটা অ্যাটাচ করলো, এই জমিটা কি তুলে নিয়ে যাবে? বুঝতে পারতেছেন? সাইনবোর্ডও দিল কথার কথা যে এই প্রপার্টি আদালত প্রয়োগ করছে, সাইনবোর্ড নাই, সরাই ফেলছে। মানে কি অ্যাটাচমেন্টটা কি? একটা আদেশ। এটা কি দেখা যায় যে প্রপার্টি ইয়ে করছে? ওটা প্রপার্টি থেকে আছে। তাহলে এই আদেশের পরে আপনি প্রপার্টিটা কি করলেন? বিক্রি করে দিচ্ছেন। এই বিক্রিটা কি হবে? ভয়েড হবে। এবার ক্লিয়ার? স্যার এটা কি শুধু সিভিলের ক্ষেত্রে নাকি ক্রিমিনাল? ক্রিমিনাল তো আমরা পড়তেছি না, আমরা পড়তেছি কি সিভিল। শুধু বিক্রি বলে নাই, এলিয়েনেশন। এলিয়েনেশন মানে কি? হস্তান্তর। আপনি কোনো দান করতে পারবেন না, আপনি উইল করতে পারবেন না, কিছু না, কোন ধরনের কোনো ধরনের ট্রান্সফার হবে না। ক্লিয়ার? জাস্ট ট্রান্সফারেবল। কত? আচ্ছা। এখন যেগুলো পড়তেছি এগুলো কি? এক্সিকিউশন। আমি বলতেছি আমরা জারি করতেছি, জারিতে কি কি হতে পারে। এখন জারিতে ধরেন বিক্রি করলো, সেল, প্রসিডার সেল, পারচেজার্স টাইটেল, যিনি কিনবে ক্রয়কারী সত্ত্ব, কত দাঁড়ায়? 65। হ্যাঁ, অর্ডারের সংখ্যা অর্ডার 21। ওই যে 20 এবং 21 পড়ছি না, ডিগ্রি জারি। এখন দেখেন পারচেজার্স টাইটেল 65, where immovable property is sold in execution of a decree। যদি ডিগ্রি এক্সিকিউশনের ক্ষেত্রে ইমুভেবল প্রপার্টি বিক্রি করা হয়, and such sale has become absolute, এই বিক্রির যদি আদালত কি ঘোষণা করে? চূড়ান্ত ঘোষণা করে, অ্যাবসলিউট ঘোষণা করে। The property shall be deemed to have vested in the purchaser from the time when the property is sold, not from the time when the sale becomes absolute। মানে যেদিন অ্যাবসলিউট ঘোষণা করছে সেই দিন থেকে টাইটেল হস্তান্তর হবে না, টাইটেল হস্তান্তর হবে বিক্রির দিন থেকে। তার মানে কি আমরা নিলাম ওটা ধরতে পারি? নিলামের কথাই তো বলতেছে, নিলামে আপনি বিক্রি করতে হবে, বিক্রি করবেন। কিনলাম, হ্যাঁ, ওটা আমাকে রেজিস্ট্রি করে দিল, তারপরে আমি মালিকানা। এই যে বলছেন অ্যাবসলিউট, এগুলো পড়াতে গেলে অনেক সময় লাগে। অ্যাবসলিউট কি? এই জনাব 3বার কথা বলছেন, চূড়ান্ত ভাবে স্যার, অ্যাবসলিউট 3বার। বড় মোবাইলের কথা বলছেন না? বড় মোবাইল নাই, নাই দেখছেন? বড় মোবাইল আছে না? হ্যাঁ, ওটা কি আছে? এটা আপনার কানের কাছে ধরছেন আপনি? প্রক্লামেশন। এই নজরুল বলো না কেন ভাইয়া? তার অরিজিনাল বক্তব্যের অ্যাটাচিং ওটাই করা সিসি ক্যামেরা আছে? তার প্রুফ হয়ে তার ওরা দোনোটাই হয়েছিল। ডাক্তার একটু বলে দিন। ডাক্তার স্যার নতুন তো। স্যার, ডাক্তার আসে আর যায়, ডাক্তার পরে। ওকে, এখন আমরা আসি সেল অ্যাবসলিউট বলছি কি? সেল অ্যাবসলিউট জিনিসটা একটু বুঝে রাখি। তুরন্ত বিক্রি, এটা বুঝতে হবে। বলি নিলামে যখন একটা জিনিস পরিপূর্ণ বিক্রি হয়, কি হয়ে যাবে আইনত? শেষ করি। আর কি সেটা ডাক্তার যখন নিলামে একটা প্রপার্টি বিক্রি হয়, এটা একটা প্রক্রিয়া আছে, আপনাকে অকশন নিলাম ডাকতে হবে, চুক্তি দিতে হবে, এরপরে আপনি ইয়া করবেন। নিয়ম আছে যে আপনার এই নিলাম ক্রয়ে আদালত নিজে অংশগ্রহণ করতে পারবে না, এরপরে যে জাজমেন্ট ডিগ্রি হোল্ডার সে পারবে না, আইনজীবীরা পারবে না, মানে মামলার সাথে জড়িত আইনজীবী পারবে না। এই যে ধরেন এইগুলো কি নিয়ম, এটা কোথায় আছে? এসিপিসিতেই আছে। এবং তো বুঝছি কথাটা। এখন ধরেন বিক্রি হওয়ার পরে যার প্রপার্টি বিক্রি হলো সে একটা আপত্তি দিল যে নিলাম প্রক্রিয়া অস্বচ্ছতা হচ্ছে, বুঝতে পারছেন? নিলাম প্রক্রিয়া অস্বচ্ছতা ছিল, আদালত কি করতে পারে? এই নিলামকে সেলটাকে কি ঘোষণা করতে পারে? সেটা সেল। তার মানে কি বিক্রি তো হয়ে গেছিল, পরবর্তীতে আবার কি করলো? সেটা সেট করে দিল। তার মানে কি ডিগ্রি কি মানে সেল চূড়ান্ত হয়েছে? হয় নাই, বুঝছেন? অথবা
সেল করার পরে ধরেন আমাদের সিভিল মামলার উদ্দেশ্য বুঝেছিলাম না, কি উদ্দেশ্য? প্রপার্টি, প্রপার্টি অধিকার, মনে আছে? এখন ধরেন আপনি একটা টাকার মামলা করছেন, সেল কখন করে বলেন তো? সেল করে টাকার মামলা, টাকার মামলায় সেল করে, অন্য মামলায় সেল করার দরকার নাই। যে মামলা জমির মামলা, ডেলিভারি অফ পজিশন, সেখানে কি সেল করবে না, জমি আপনার বুঝেই দিবে। তাহলে সেল করে কোন মামলায়? টাকার মামলায়। তাহলে টাকার জন্য সেল হইলো, যার জমি সেল করছে সে যদি পরবর্তীতে টাকা জমা দেয় তাহলে ওই সেলটা কি হয়ে যাবে আবার? এবার বুঝছেন? তার মানে বিক্রিটা একসময় চূড়ান্ত হয় কখন? যখন ধরেন এই আপত্তি শেষ, আপত্তি আদালত খণ্ডন করবে, অথবা আপনার টাকা জমা দেওয়ার সময় শেষ হয়ে গেছে, আপনি টাকা জমা দিতে পারেন নাই, এই যাবতীয় প্রক্রিয়ার পরে আদালত সেলটাকে অ্যাবসলিউট ঘোষণা করে, চূড়ান্ত করে দেয়। তারপরে আর কোনো এই অবজেকশন আর অ্যালাউ করা হবে না। এবার বুঝছেন? ক্লিয়ার স্যার। একজন বুঝাইতে দিতে হবে। সেল সেট আছে না, সেল অ্যাবসলিউট, অবজেকশন সেট আছে, মানে আর কোনো আপত্তি গ্রহণ করা হবে না। হবে না। আর যার জমি তাকে বলবে তোমার আর টাকা দেওয়ার কোনো সুযোগ নাই। এই যে তাহলে সেল ধরেন আপনি কিনছেন জানুয়ারির 1 তারিখ, সেল অ্যাবসলিউট ঘোষণা করতে পারে 3 বছর পরে, এর মধ্যে চলে যেতে পারে বিক্রিটা, ক্যান্সেল হয়ে যেতে পারে। ক্যান্সেল হয়ে যেতে পারে না? তাহলে আপনার ধরেন কথা 12 মাস পরে সেল অ্যাবসলিউট ঘোষণা করছে, তাহলে আপনার টাইটেলটা পাস হবে কবে? এইটা এখানে বলছে, টাইটেলটা অ্যাবসলিউটের দিন পাস হবে না। যদি অ্যাবসলিউট হয় তাহলে ধরে নেওয়া হবে যেদিন কিনছেন সেদিনই আপনার প্রতি এটা রাইটটা ভেস্টেড করছে। আর যদি না করে তো নাই, বাট যদি করে তাহলে পূর্ব থেকে করবে। কে কে বোঝেন এই কথাটা? তিন বছর পরে বিক্রি করে যে, আমার কথা বোঝেন নাই? আপনি একটা আপত্তি দিয়েছেন সেলটাকে সেটেলমেন্ট করার জন্য, আপত্তি নিষ্পত্তি করতে তো 3 বছর লাগতে পারে, ওই হিসেবে বলছি নির্ধারণ করা সময় নেই। না। ওই আপত্তি কবে শেষ হবে তার তো কোনো নির্ধারিত আপনার ইয়ে নাই, সময় নাই। এটা মানে কোন ডিপেন্ডেন্ট, এবার এবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে অসুবিধা কি বললাম? টাইটেল তখন থেকে যেদিন সেল হওয়ার সেদিন থেকে না, আমি বুঝতে পারতেছি না। সেলটা যদি অ্যাবসলিউট না হয় তাহলে তো তার টাইটেলই আসতো না। টাইটেল যদি আসতেই হয় যেদিন কিনছে সেদিন থেকে, অ্যাবসলিউট হওয়ার দিন থেকে না। যেদিন কিনছে সেদিন, যেদিন থেকে ওই দিন থেকে এখন মানে এই টাইটেল হয়েছে। আর যদি সে অ্যাবসলিউট না হয় তাহলে তো টাইটেলই সে পাইলো না। যদি পায় কেনার দিন থেকে পাবে। এবার ক্লিয়ার? তার মানে 3 বছর পর যদি সে অ্যাবসলিউট হয়, হ্যাঁ। ওই দিন থেকে, ওই দিন থেকে ওই দিন থেকে তার অধিকার ওই জমির উপরে বর্তাই হবে, অ্যাবসলিউট হওয়ার দিন থেকে না। অ্যাবসলিউট তো পরেই হয়, কিন্তু অধিকারটা বর্তাই হবে কখন থেকে? জি। আর যদি সেল স্যাটিসফাইড হয় তাহলে তো অধিকার তার উপরে চলেই গেল, যাচ্ছে না। এবার বুঝছেন? থাকতেই তো পারে, কেনা থেকে সে ভোগ করতে পারে না, জরিমানা দিতে দিবে না, তার তো দোষ না, পার্সেন্টেজের তো কোনো দোষ না, জরিমানা কেন দেবে? আমি তো নিলামে গেছি, আদালতের প্রক্রিয়া গেছি, আমি কেন জরিমানা দেবো? বরঞ্চ তার সেল যদি সেটেলমেন্ট করতে চায় তাহলে তাকে আরো ক্ষতিপূরণ দিতে হবে। মানসিক অবস্থা নির্দিষ্ট অধিকার আইনে দেখি। এরপরে চলে আসছি আমরা 75-এ। এটা কমিশন, ইস্যু কমিশন, কয় উদ্দেশ্যে? তার উদ্দেশ্যে। অর্ডার কত? 26। এরপরে লেটার অফ রিকোয়েস্ট 77 দ্বারা। হ্যাঁ, 74টাই করে রেজিস্ট্যান্স অফ টু এক্সিকিউশন, যদি বাধা প্রদান করে তাহলে কতদিন পর্যন্ত আটক রাখা যাবে? 30 দিন পর্যন্ত আটক রাখা যাবে। এটা কি করেন? হ্যাঁ, 30 দিন সেকশন 74। আচ্ছা, 75
কমিশন কয় উদ্দেশ্য? 4 উদ্দেশ্যে। পঁচাত্তরের করেসপন্ডিং অর্ডার কত? 26। 77 গেল। এরপরে চলে আসি আমরা 79 কি? সরকারের পক্ষে বা বিপক্ষে মামলা। হ্যাঁ, এটা যে ওই ইনলিগাল ইস্যুইং কমিশন প্রেরণের পরিবর্তে লেটার অফ রিকোয়েস্ট করাই। আশিতে কি নোটিশ? কতদিনের নোটিশ দিতে হবে? 2 মাস। 2 মাসের নোটিশ দিতে হবে। আর না দিলে 3 মাস। একাশি এক্সেমশন ফ্রম অ্যারেস্ট এন্ড পার্সোনাল অ্যাপিয়ারেন্স। গ্রেপ্তার ও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। কাকে? সরকারি কর্মচারী। কাকে? এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে সরকারি কর্মচারীকে মামলা চলাকালীন গ্রেপ্তার করা যাবে না এক্সিকিউশন ব্যতীত। এটা একটু বুঝে নেন, বোঝার বিষয়। মামলা চলাকালীন যে কাজটা করছে সেটা তার অফিসিয়াল ক্যাপাসিটিতে করতেছে, নিজের জন্য না। ক্লিয়ার? সরকারি কাজের সরকারের অংশ হিসেবে সেটা করতেছে। এই জন্য মামলা চলাকালীন তাকে কি করা হবে না? গ্রেপ্তার করা হবে না। কিন্তু এক্সিকিউশনের মানে কি, কোর্ট একটা আদেশ দিচ্ছে তাকে এটা করতে, ওইটা না করার দায় কার? ব্যক্তির। আর আগের কাজটা হলো পদের। মামলা চলমান অবস্থায় কাজটা কার? পদের। কে বুঝেন এই কথাটা? আর এক্সিকিউশনের সময় অমান্য করার দায় কার? ব্যক্তি। দ্বিতীয় কাজ পার্সনের, এক্সিকিউশনের ক্ষেত্রে আমি বললাম, আমি আদেশ দিলাম যে আপনি একে নিয়োগপত্র দেন, নিয়োগপত্র দেয় নাই, ওইটা তো পদের দোষ না, ওর দোষ কার? ওরই ধরা লাগবে ওই জায়গায়। আর মামলা চলমান অবস্থায় ধরে নেন সরকারের পক্ষে মামলা কে হয়? মন্ত্রণালয় সচিব, জেলায় ডিস্ট্রিক্ট কালেক্টর। ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিসি মানে কি? ডিস্ট্রিক্ট কালেক্টর। সিপিসি তে ডেপুটি কমিশনার নাম, তারা কালেক্টর। তারা কি? কালেক্টর। রিসিভার পড়েন নাই? কালেক্টর মে বি অ্যাপয়েন্টেড অ্যাজ রিসিভার। তাদের মূল ইতিহাস বা ঐতিহ্যগতভাবে তারা কি? কালেক্টর। সরকারের পক্ষে খাজনা আদায় করবে। ক্লিয়ার? তাহলে আপনার ডিস্ট্রিক্ট কালেক্টর হলো সরকারের পক্ষে জেলায় প্রতিনিধিত্ব করবে জমি জমা বিষয়ে, উপজেলায় ইউএনও। এখন ধরেন আপনি এখন মিস্টার এক্স নোয়াখালীর ইউএনও, বা মিস্টার এক্স নোয়াখালীর এখন ডিসি। আপনি যখন মামলা করছেন কার বিরুদ্ধে? এক্স এর বিরুদ্ধে না। কি লিখবেন? বাংলাদেশ পক্ষে হলো ডেপুটি কমিশনার নোয়াখালী। কারণ মামলা করছেন, করার চল অবস্থায় ওরই বদলি হয়ে গেছে। যে আসবে তাকে মামলাটা কি করতে হবে? কন্টেস্ট করতে হবে। ক্লিয়ার? রায় হয়ে গেল। এখন ডেপুটি কমিশনারকে বললো যে তুমি এতদিনের মধ্যে তার নামজারি করে দিবা এবং তার কাছে তুমি খাজনা নিবা। আদেশটা পাইছে উনি খাজনা ওড়ায় নাই, আপিলও করে নাই, রায়টার বিরুদ্ধে কি করে নাই? আপিলও করে নাই। তাহলে এই দায় কার? এই দায় ব্যক্তির। এই জন্য এক্সিকিউশনের সময় ব্যক্তিকে ধরা হবে। বুঝতে পারছি? এক্সিকিউশন 82। তবে আছে বিষয় হলো যে যে সময়টা বেঁধে দিবে ওই সময়ের মধ্যে না করলে সরকারের কাছে রিপোর্ট করবে। বুঝতে পারছি? আচ্ছা। এবং সরকারের কাছে রিপোর্ট করার যদি 3 মাস পর্যন্ত কার্যকর না হয় তখন ওই ব্যক্তিকে ধরা হবে। কে কে বুঝে নেয় কথাটা? 82 ধারা দেখেন, সাবসেকশন 2। সরকারের রিপোর্ট প্রতিপাদিত না হলে এরা জারি করে না। বুঝছি নাকি বুঝি নাই? বোঝেন নাই? আপনি কি বলেন? ধরেন আমি এক্সিকিউশনের ক্ষেত্রে আদেশ দিলাম, অর্ডার দিলেন, এক্সিকিউশনে সবসময় একটা টাইম ফ্রেম করা থাকে যে আপনি এতদিনের মধ্যে এটা দিবেন, পালন করবেন। করলো না, না করলে সরকারকে জানাবো।
সরকারকে জানাবো, রিপোর্ট করবো যে আপনার এই কর্মকর্তা এই কাজটা এটা আমলে নেয় করছে না। হুম, ওই জানানো থেকে কয়দিন ওয়েট করবো? 3 মাস। 3 মাস। তার মধ্যেও যদি সে না করে তাহলে তখন অ্যাকশন। নজরুল, 3 মাসের পরবর্তীতে বুঝে গেছে? স্যার আমরা তো বুঝতে করা যাবে না। হ্যাঁ, এটা তো আমরা তো দেখা স্যার। সব জাগছে। তোমরা বলছে কালেক্টর আমরা সরকারের পক্ষে কোনো মামলায় প্রতিনিধিত্ব করি না, আমরা বিচার করি। মামলা করি। সরকার আমাদের কাছে বিচার চায়, পাবলিকও চায়, সরকার ওই ডিস্ট্রিক্ট কালেক্টর আমাদের কাছে বিচার চায়। এখানে তো বলতো ওরা তো সরকার প্রতিনিধিত্ব করে না। আমরা সরকারের প্রতিনিধিত্ব করি। অনেক মামলায় সরকার হেরে যায়, অনেক মামলায়। স্যার নজরুল ভাই একটু ক্লিয়ার করি, এখন এই স্যারদের নামে মামলা করতে হইলে আবার সরকারের অনুমতি নিতে হবে, তাতে তার ব্যক্তিগত কোনো ইস্যু হইলেও এত সহজ না। 88 ইন্টারপ্রিটার সুট, এটা ইয়ে করেছিলাম। জি স্যার, মানে কি ইন্টারপ্রিটার সুট? স্বার্থবিহীন মোকদ্দমা। নিজের নিজের কোনো স্বার্থ নাই, স্বার্থ কাদের? বিবাদীদের। নজরুল ভাই আর আমার। বাদের কোনো স্বার্থ থাকে। এরপরে 89A মেডিয়েশন। মধ্যস্থতা ব্যতিক্রম কোন মামলা আছে এখানে? অর্থ ঋণ আদালত আইনের 2003 যে মামলাটা। মধ্যস্থতা শুরু হবে কোন সময়? জবাবদিহি করার পরে। এখানে এগুলো আন্ডারলাইন করেন। কখন? আফটার ফাইলিং অফ রিটেন স্টেটমেন্ট। স্যার কোন হয়ে আছে? 89A একই আছে, একই সাবসেকশন 1 এ আছে। When if all the contesting parties are in attendance, যদি সকল পক্ষ মানে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল পক্ষ যদি আদালতে হাজির থাকে, তাহলে কি করবে? আদালত মামলাটাকে মেডিয়েশন মধ্যস্থতার জন্য প্রেরণ করবে। মধ্যস্থতা প্রেরণের যে বেসিক বিষয়গুলো কি কি? পক্ষদেরকে বলবে তোমরা নিজেরা আগে একজন মেডিয়েটর ঠিক করে, সেক্ষেত্রে পক্ষরা নিজেরা কি করতে পারবে? নিজেরা মেডিয়েটর ঠিক করতে পারবে। এটা হতে পারে ইউনিয়নের চেয়ারম্যান বা স্থানীয় গণ্যমান্য কোনো ব্যক্তি, অথবা হতে পারে তৃতীয় একজন অ্যাডভোকেট। দুই পক্ষের তো অ্যাডভোকেট থাকবে, তৃতীয় একজন অ্যাডভোকেট। এই প্রক্রিয়ায় মামলাটা কি করবে? নিষ্পত্তি করবে। না না, সোলে হচ্ছে কম্প্রোমাইজ ডিগ্রি, যেটা সেটা হলো অর্ডার 23, অর্ডার 23। আর এটা হলো বাধ্যতামূলক স্টেজ। আপনাকে মেডিয়েশনের জন্য মামলাটা আলাদা পাঠাবে, আপনি মেডিয়েশন করেন বা না করেন। বুঝতে পারছি? বুঝি নাই কথাটা। আমি তো নিয়োগ দেবো না, কোর্ট নিয়োগ দেবে না। প্রথমে বলবে কি? প্রথমে বলবে তোমরা উভয় পক্ষ মিলে আরেকজনকে নিয়োগ দাও, তৃতীয় ব্যক্তিকে। বুঝতে পারছেন? স্যার মেডিয়েশনটা কি শর্ট করে দিনটা প্রথম চলে গেছে। এটা এত বড় সেকশন, এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। কটা এখানে সাবজেক্ট কয়টা? অনেকগুলো, প্রত্যেকটা। বিশেষ করে মেডিয়েশনের চ্যাপ্টারটা আগামী ক্লাসে শুরুতেই পড়া ধরবো এটা দিয়ে। যেটা বলছি আপনাকে যে মেডিয়েশন, আপনি মেডিয়েটর নিয়োগ পক্ষরা যদি না করে তাহলে আদালত একজনকে করে দিবে। প্রত্যেকটা জেলায় একটা মেডিয়েটরের একটা লিস্ট থাকবে, কারা কারা এই মেডিয়েশন করে। বুঝতে পারছি? ফি নির্ধারণ করে দেবে। প্রথমত পক্ষদের বলবে যে তোমরা তার ফি দাও, পক্ষরা ব্যর্থ হইলে আদালত নির্ধারণ করে দেবে। ক্লিয়ার? তারপর প্রাথমিকভাবে কতদিনের মধ্যে মেডিয়েশন করবে? 60 ডেজ। 60 ডেজ। যদি না পারে তাহলে আরো কত? 30 দিন পারবে, 90 দিন। ক্লিয়ার? মেডিয়েশনে আরো কি কি নিয়ম আছে? যে মেডিয়েশনের কার্য দ্বারা যে কথা বলা হবে ওই কথাগুলো কি হিসেবে? গোপনীয়। ওটা পরবর্তীতে মেডিয়েশন যদি ব্যর্থ হয় তাহলে মামলায় সাক্ষী হিসেবে ব্যবহার করা যাবে না। সফল হইলে পক্ষরা কি করবে? পরিস্বাক্ষর করবে, ঠিক দিবে। হ্যাঁ,
যদি যদি মজবুততা ব্যর্থ হয়, বুঝছেন? আপনি মামলা করছেন ঘোষণামূলক মামলা। ঘোষণামূলক মামলার 1 নম্বর শর্ত হইলো পুরো জমিতে আপনার দখল থাকা লাগবে। কারণ যখন আলোচনা বৈঠকে বসছেন তখন বের হয়ে গেল যে আপনি অর্ধেক জমিতেই দখলে নাই। আলটিমেটলি মামলা হইলে গেল মেডিয়েশন ব্যর্থ হয়েছে। এখন ওই সময় জেরার সময় কইতে পারবেন না কি খবর, তুমি তো মেডিয়েশনের সময় স্বীকার করছিলা তুমি দখলে নাই, তাহলে তোমার এই মামলা তো চলে না। এই কথা ফরমাল প্রসিডিউরে বলা যাবে না, কিন্তু ওরা divide করে বসে। এই কথা। সেটা অন্য হবে আপনি দখলে আছেন কিনা ওই প্রশ্ন করে। কিন্তু এভাবে বলা যাবে না যে আপনি তো মেডিয়েশনে স্বীকার গেছেন। ঠিক আছে? এবং আরেকটা বিষয়, এখানে বিচারক নিজে যদি মেডিয়েটরে কাজ করে তাহলে ওই বিচারক মেডিয়েশন যদি ব্যর্থ হয় ওই বিচারক ওই মামলা বিচার করবেন। ক্লিয়ার? হ্যাঁ, অন্য কেউ করবে না। অন্য ম্যাজিস্ট্রেট করবে, অন্য করা যাবে না। এই যে পাঠাই দেবে এটা সে জেলাদারের কাছে লিখবে, লিখলে জেলাদার 24 একটু আগে যে পড়ছি 24 অনুযায়ী একটি অন্য আদালতে ট্রান্সফার করে দেবে। ক্লিয়ার? এই এগুলো পড়বেন আপনারা। এটা অনেক প্রশ্ন আসছে। একবার ডি পর্যন্ত। সেই থেকে তো প্রশ্ন হবে। এবারে 91 যারা পড়বেন, গণ উত্তর 91, 92, 93 পাবলিক নিউসেন্স। এখানে অ্যাটর্নি জেনারেলের অনুমতি লাগবে, অথবা অ্যাটর্নি জেনারেল যদি দুইজন ব্যক্তিকে দিয়ে ইয়ে করে মামলাটা করবে কি অ্যাটর্নি জেনারেল অথবা তার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত 2 বা ততোধিক ব্যক্তি। গণ উৎপাতের যে মামলা এইটা। চুরানব্বই ধারা সাপ্লিমেন্টাল প্রসিডিং। এখানে মূলত এই সেকশন দিয়ে কিছু আদালত ন্যায় বিচারের জন্য সেই কথাগুলো বলা হয়েছে যে ন্যায় বিচারের জন্য আদালত কোন কোন আদেশ দিতে পারে। অ্যারেস্ট বিফোর জাজমেন্ট আর অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। দেখেন 94 এ বি সি ডি এইগুলো একটু ভাগ করে বলেন তো কোন কোন অর্ডারের টাচ আছে এখানে। Warrant of the দেখে দেখে ওই হ্যাঁ হ্যাঁ অর্ডার 38 সেটা তো লেখা আছে, তাহলে দেখে হলো কি হবে। artificial এক থেকে 5 না সরি অ্যারেস্ট বিফোর জাজমেন্ট। হ্যাঁ, আর 8 থেকে 13 হইলো যে এই অর্ডার 38 ওভার এটা artificial 5 থেকে 6 থেকে 13 রিসিভার নিয়ে খুবই সতর্ক। রিসিভার কততে 40, টেম্পোরারি ইনজেকশন কত 39, আর এ আর বি কি 38। একটা হচ্ছে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট আর হলো কি অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। artificial এক থেকে 4 ক্লিয়ার? আর 95 যারা কি সাপ্লিমেন্টাল ইয়া যেখানে জরিমানা কত টাকা 10,000। এটা কি বাড়াইছে এবার 10,000 স্যার আমাদের 10,000? আমি 20,000 কেন বলছি? 10,000 স্যার। আর 94 এ সেটা হলো এই যে আদালত 94 এ অ্যামেন্ডমেন্ট হচ্ছে 94 এ। প্রতিষ্ঠানে হয়েছে স্যার। এটা হলো 25 অ্যামেন্ডমেন্ট হচ্ছে 94 এ। আদালত যে রায়টা দিবে বা যে আদেশটা দিবে সেটা নির্বাহী কর্তৃপক্ষ, পুলিশ, বিজিবি, তারপরে আপনার সেনাবাহিনী, আনসার, এরপরে এই আপনার উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, এরা এই আদেশটা পালন করতে বাধ্য। এতদিন এটা ছিল না, একেবারে ম্যান্ডেটরি, আগেও করতে বাধ্য ছিল, এবারে একেবারে আদেশ দিয়ে দিয়েছে। সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে, স্পেসিফিক করে দিয়েছে। স্যার এই যে ধারাগুলো সংশোধন এগুলো তো প্রশ্ন স্যার খুবই গুরুত্বপূর্ণ এগুলো।
কেননা প্রশ্ন একটা টেস্ট তো চালু হয়ে গেছে, প্রশ্ন কারা করে? জুডিশিয়াল সার্ভিস কমিশন করে। জুডিশিয়াল সার্ভিস কমিশন করলে আদালতে কোন কোন জিনিসগুলো উকিল হয়ে আসতে হবে মানে জেনে উকিল হওয়া দরকার, এই জিনিসগুলোর উপরে তারা স্বাভাবিকভাবেই জোর দিবে। সেই হিসেবে 94 ধারা মানে প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে সংশোধন হয়েছে এটার উপরে আমাদের একটু স্পেশালি, এই যে হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে মানে আরেকটু স্পেশালি দিলে আর একটু মাথায় ঢুকবে। এই যে পাইতেছে এই তো এক্সট্রা। স্যার এটা পুরোটাই আমাদের জন্য মানে আল্লাহ রহমত স্বরূপ। হ্যাঁ, লোড নেওয়া যাচ্ছে না। স্যার 100 পর্যন্তই দেন আছে। এরপরে চলে যাই আমরা 93 আপিল ফরম অরিজিনাল ডিগ্রি। আপিলটা শেষ করি। আপিল ফরম অরিজিনাল ডিগ্রি একতরফা ডিগ্রি, এটাও কি, এটার বিরুদ্ধে কি চলবে? আপিল চলবে। আপিল চলবে। আর আমরা তো ডিগ্রি অলরেডি পড়ে আসছি। জি স্যার। আর আরেকটা বলছে কি, কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে কি হবে না? কোনো আপিল চলবে আপিল চলবে না। এখানে কিন্তু বলছে কনসেন্ট বাই দ্য কনসেন্ট অফ দ্য পার্টিস, পক্ষদের যে সম্মতি নিয়ে যে ডিগ্রিটা প্রদান করা হয়েছে সেটার বিরুদ্ধে, সেটা আদেশকে ইস্যু করবে, আবার ওই মেডিয়েশন করবে। ক্লিয়ার? 97 ধারা খুব গুরুত্বপূর্ণ। অরিজিনাল ডিগ্রি থেকে যদি আপিল না হয় প্রিলিমিনারি ডিগ্রিতে যদি আপিল না হয়, ওই পয়েন্টে আপিল করা, ফাইনাল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। ওই পয়েন্টে, চূড়ান্ত ডিগ্রি। বুঝছেন না বলছেন নাই? চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপনাদের প্রথমে কি হয় কিছুতে মামলায়, যেমন বর্তমান মামলায় প্রথমে কি হয়? প্রিলিমিনারি ডিগ্রি হয়। প্রিলিমিনারি ডিগ্রি এরপর ফাইনাল করতে কি হয়? প্রিলিমিনারি ডিগ্রির পয়েন্টে, ধরেন প্রিলিমিনারি ডিগ্রি মানে কি, আপনাকে দিছে 20 শতাংশ, জি ওই 20 শতাংশই পরবর্তীতে কি করছে? ফাইনাল করছে। এখন কি আপনি আপিল করতে পারবেন না পারবেন না? পারবেন। প্রাথমিক ডিগ্রি থেকে যদি আপিল করতে না পারি তাহলে স্যার চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করবো। কোন পয়েন্টে পারবেন? এগুলো বোঝার বিষয় আছে। ধরেন আমি বলি প্রিলিমিনারি ডিগ্রি কি হয়, ধরেন আপনি 20 শতাংশ সম্পত্তি চাইছেন, আপনাকে আদালত কত দিচ্ছে? 18 স্যার। 10 দিচ্ছে বা 18 দিচ্ছে, কম দিচ্ছে। তাহলে আপনাকে কমের পয়েন্টে যদি আপনি আপিল করেন তাহলে ওই সময় করতে হবে। পরে যে আর করা যাবে। পরে থেকে বলতে পারবেন না যে আমার 10 দিচ্ছে কেন, এখন কম হলে প্রিলিমিনারিতেই করতে হবে। আর ফাইনাল করে কোন সময় ওই 10-এর বন্টন, যে ভালো জায়গায় দিচ্ছে না খারাপ জায়গায় দিচ্ছে, তখন ফাইনাল হলে করতে পারবেন। কোন পয়েন্টে? যে 10 দিছে বাট আমার তো দেওয়া উচিত ছিল পল্টন টাওয়ার দিয়া, কিন্তু আমার দেশে কোন জায়গায় দেওয়া, আমার দেশে হাতিয়ার চক দেন মহিষের ঘাস খাও। আমার যদি পল্টনের যদি 1 হাতও দিত দিল তাহলেও তো আমার হইতো, কিন্তু আমার দেশে সব কোথা দিয়া, হাতিয়ার চর দিয়া। বুঝতে পারছেন? কোন পয়েন্টে করতে পারবে না? 10-এর পয়েন্টে ফাইনাল হয়ে যাওয়ার পরে। তাহলে তুমি ওই সময় আপত্তি দেওয়া না কেন? তোমার কম হয়ে গেছে। কোন পয়েন্টে পারবে? যে কোন জায়গা দিয়া দিছে, যে না 10 তো ঠিক ছিল বাট পজিশন ঠিক ছিল, তাহলে ওই পয়েন্টে ফাইনাল ডিগ্রিতে করতে পারবে। ক্লিয়ার? এটা করতে 97। আপনার সবাই মনে করেন কি প্রিলিমিনারি ডিগ্রির বিরুদ্ধে আপিল না করলে ফাইনাল ডিগ্রিতে আপিল করাই যায় না, এবার বুঝছেন করা যায় কিনা? যায় কোন পয়েন্টে? মানে অবশিষ্ট অংশ। মানে আপনি যেটা মাইনার নিচ্ছি ওটা তো নিচ্ছি, কিন্তু আমরা ওই জায়গাটা যে জায়গাতে পছন্দ হয় না বা আমি আর এটা বর্তমানে পরিমাণ করে যদি করতেন তাহলে প্রথমে করা উচিত ছিল। সংক্ষুব্ধ হয়েছে স্যার। হ্যাঁ, যে আমার কম দিচ্ছে কেন? কম দিতে কেন? কম দিছে এইটা ফাইনাল হওয়ার পরে বলা যাবে না ঠিকই তো আছে, তরকারি তো ঠিক আছে, লবণ একটু কম হয়েছে। এটা রান্নার পরে আর বলা যাবে না। খাওয়ার পরে বলা যাবে না, খাওয়ার খাওয়ার সময় বলা লাগবে কম হয়েছে তাহলে আর একটু দাও, খাওয়ার পরে বলা দিবে যে বিল কম দেবো কেন? বুঝছি। স্যার 115 দেখি এরপরে 98 ধারা নিজেরা পড়বেন। যদি বিচারকরা 2টা
আপনার ইসে মানে ডিবেট হয়ে যায় কি দুই ভাগে, দুইজন বিচারক, মানে দুই রকম একজন সিদ্ধান্ত। দিল পক্ষে আর একজন বিপক্ষে, তার তৃতীয় একজনের কাছে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আর 99 খুব গুরুত্বপূর্ণ যে সাধারণত আপিল করতেছি কি আমরা এখন আপিল করতেছি না, আপিলে কি করে নিম্ন আদালতের রায় ডিগ্রি পরিবর্তন করে, চেঞ্জ করে দেয়, ভ্যারি করে, সেটা সেট করে। এখানে বলছে যে সামান্য ভুলের কারণে যদি ধরেন নিম্ন আদালত সাবঅর্ডিনেট কোর্ট কিছু একটা ভুল করছে, ওই ভুলটা যদি মেজর না হয়, মানে লিখতে দেয় টাইপিক্যাল হ্যাঁ, যদি কারো অধিকারের কোনো চেঞ্জ না হয়, তাহলে মামলা রিমান্ডে পাঠানো যাবে না, রিট্রায়ালে পাঠানো যাবে না। কত দ্বারা কথা 104, এটা হচ্ছে অর্ডারের বিরুদ্ধে আপিল। কিসের অর্ডার? সেকশনের অর্ডার। জি স্যার। এটা একাধিকবার আলোচনা করছি, মনে আছে? জি স্যার, লেখা আছে ধারার অর্ডার। আচ্ছা, কত 35-95। 95 আর বলছে কি এমন আদেশ যেখানে কোনো ফাইন ইম্পোজ করা হয়, তাহলে 35 বি আসবে না এখন? সেখানে কি ফাইন আছে না, কম্পালসরি ফাইন আছে, তাহলে ওই আদেশগুলোর বিরুদ্ধে কি হবে? আপিল হবে। আর 43 যেটা আছে অর্ডার 43, এই অর্ডার গুলোর বিরুদ্ধে কি হবে? আপিলেবল অর্ডার। এগুলো কি বলে? আপিলেবল অর্ডার। তাহলে সেকশনের অর্ডারের বিরুদ্ধে আপিল হয়, আর অর্ডারের 43 বিরুদ্ধে আপিল হয়। অর্ডার কোথায় বলা আছে? 43, আর সেকশন কততে বলা আছে? 104। 107 আপিল আদালতের ক্ষমতা। চারটা। মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তি করা, মোকদ্দমা পূর্ণ বিচারের জন্য পাঠানো, ঠিক আছে? বিচার্য বিষয় গঠন, বিচারের জন্য গ্রহণ করা, অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ, গ্রহণের নির্দেশ দান করা। ধারা 99। কি আজকে এই পর্যন্ত? তাহলে আপিল পর্যন্ত আমরা ইয়ে করলাম। এরপরে কবে? না, 9-10টা যে নিয়ে আপনার সুপ্রিম কোর্টের আপিলটা সাধারণত আমাদের ইয়ে আসে। এবার এখানে রিভিশন তাহলে ওই দিনটা শেষ করব। কোনটা? আজকে আমরা রিল্যাক্সে আছি। এই যে আপনি থাকলে দইব না, এই যে বুক হিসেবে মাথায় ধরতেছে না। হ্যাঁ, নতুন যারা আছে, আর আপনার তো একটু পড়া, আরে এক সময় এক এক কথা বলে কেমন বলবো? আপনারা এক কথা কন, ওইদিকে ওই গ্রুপ আর এক কথা কয়। হ্যাঁ, এটা হয় আল্লাহর পক্ষ থেকে ক্লাস যে কাল যেটা হয় এটাই আলহামদুলিল্লাহ। এই নজরুল ভাই কইছে হলো কথার মতো না। স্যারের যে পাওয়া গেছে এটা তো আলহামদুলিল্লাহ। আমরা কম্পিউটারকে ব্যাকিং আবার করতে পারি। হুম, খানা থাক স্যার চাই নাই। ঠিক আছে। তাহলে স্যার অনলাইনে কোশ্চেন আছে কিনা? এদের কোশ্চেন বলা যায় না, নাই, কমে গেছে, সংখ্যা কমে গেছে।